দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত বিষয়ভিত্তিক থিয়েটার বিষয়ক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপ পর্ব 8-এ আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে রয়েছে সুপ্রিয়দেব শান্ত, আর নেপথ্যে কণ্ঠ দিয়েছেন নাজবা পারভিন। আমরা আজকে খুবই আনন্দিত এই কারণে যে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশ্ব থিয়েটার আন্দোলনের লড়াকু শিল্পী সংগ্রামী, ভারতের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা শ্রদ্ধেয় প্রবীর গুহ। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, ধন্যবাদ মোহন। হ্যাঁ, ভালো আছি, বেশ শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে অতটা ভালো নেই। দাদা আমরা সবাই একই অবস্থায়। আমরা দর্পণ থিয়েটার থেকে আমরা নিয়মিত আগে যেটা করতাম, আমাদের একটা প্র্যাকটিস ছিল, পাঠচক্র করতাম। তো এখন এই পরিবর্তিত অবস্থাতে তো পাঠচক্র করা যাচ্ছে না, তখন আমরা ভাবলাম যে বিকল্প কি করতে পারি। আমরা সেই ভাবনা থেকে আমরা শুরু করলাম যে বিষয়ভিত্তিক একটা থিয়েটার বিষয়ক আলোচনা অনুষ্ঠান। এখানে আমাদের এখন চলছে অভিনেতার প্রস্তুতি নিয়ে আলোচনা। তো সেই অভিনেতার প্রস্তুতি আমরা আপনার কাছ থেকেও একজন অভিনেতা কিভাবে তার প্রস্তুতি নিতে পারে সেই বিষয়ে আমরা শুনবো। সেটা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেটা আপনার একাডেমিক হতে পারে, সেটা ব্যক্তিগত অভিজ্ঞতা আলোচ্য হতে পারে, অথবা আপনার যে ফিজিক্যাল এবং সাইকোফিজিক্যাল এবং বাংলা নাটকের ১৫০০ বছরের যে লোকনাট্যের ইতিহাস, যে ধারাবাহিকতা, এখান থেকে যে আপনি যে আঙ্গিক তৈরি করেছেন সেই আঙ্গিকের আলোকে হতে পারে। কিন্তু তার আগে আমি সবার কাছ থেকে সর্বোচ্চ 3 মিনিট 30 সেকেন্ডের জন্য সময় চেয়ে নিচ্ছি। আপনার কাছ থেকে নিচ্ছি দাদা, 3 মিনিট 30 সেকেন্ড। ধর্মের নামে দ্বিখণ্ডিত দেশে পূর্ব থেকে পশ্চিমে আসেন বাবার অবসন্ন কাঁধে চড়ে। প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করতে করতে দৃঢ় প্রতিজ্ঞ হলেন মানব মুক্তির লড়াইয়ে। দুরন্ত তারুণ্যে দীক্ষা নিলেন বিপ্লবের। কিন্তু একসময় ভাবনায় আসে, যা বলতে চাই, যা করতে চাই, তার জন্য প্রয়োজন বিকল্প কিছুর। আশ্রয় নিলেন থিয়েটারের আশ্রমে। শিল্প মুক্তির সাথে গণমুক্তির আদর্শকে জড়িয়ে প্রবীর গুহ নাটককে টেনে হিচড়ে নিয়ে আসেন প্রসিনিয়ামের বাইরে। এক সময়কার তুখোড় বাম রাজনৈতিক কর্মী কমরেড প্রবীর গুহ বর্তমানে বিশ্ব থিয়েটার আন্দোলনের অন্যতম শিল্পী সংগ্রামী। ভারতের পশ্চিমবঙ্গে মধ্যম গ্রামের নিজ বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে স্থাপন করেছেন আখড়া, যা একটি রাজনৈতিক বোধ সম্পন্ন সৃজনশীল নাট্য নির্মাণ প্রশিক্ষণ কেন্দ্র। প্রবীর গুহ বিশ্বাস করেন থিয়েটার কোনো পণ্য নয় এবং নাটক বিক্রি করা যায় না। তাই দর্শনের বিনিময়ে নাট্য প্রদর্শনের বিপক্ষে নিয়েছেন দৃঢ় অবস্থান। থিয়েটার তার কাছে কোনো বিনোদন নয়, জীবন সংগ্রাম। গণমানুষের অংশগ্রহণে বিকল্প সৃজনশীল থিয়েটার সৃষ্টির লক্ষ্যে প্রসিনিয়ামকে উপেক্ষা করে বাড়ির উঠান কিংবা চওড়া বারান্দা, গাড়ির গ্যারেজ অথবা আড়াল দেয়া কোনো অন্তরঙ্গ আঙিনায় তিনি এবং তার দল অল্টারনেটিভ লিভিং থিয়েটার, ইম্প্রোভাইজ ও পারফরম্যান্স পদ্ধতির মাধ্যমে থিয়েটার নির্মাণ করে চলেছেন। এই নাট্য ঋষির বিশ্বাস, নাটক তার জন্মগত অধিকার। সমাজের গুণগত পরিবর্তন এনে তাকে নব আঙ্গিকে গড়ে তোলায় থিয়েটার নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিদেশে অসংখ্য কর্মশালা, সেমিনার, গবেষণা, নাট্য পরিচালনা সহ নানা সৃষ্টিশীল কাজে ব্যস্ত প্রবীর গুহ 72 বছর বয়সেও ছুটছেন টগবগে রানারের মতো। তাঁর রচিত ও নির্দেশিত নাটকগুলোর মধ্যে অহল্যা, সমুদ্র অস্থির, এখন মাঝরাত, জ্ঞানের পাঁচালী, কলবস্তি, সোনা কথা, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলার গল্প, জয়বতী কন্যা, তৃতীয় যুদ্ধ, আম্মা,
শিলারি, থিরুযাত্রা, হুম, ঘরে ফেরার গান, বিষোৎকাল, লং মার্চ, তিতাস, রেড অ্যালার্ট ইত্যাদি অন্যতম। বিশ্বের অনেক বড় বড় পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার, যেমন জেরোজি গ্রোটোভস্কি, ইউজিনিও বার্বার, পিটার ব্রুক, জেবি হ্যাচ, আন্না হলপ্রিন, রজার সাইমন, রিচার্ড শ্যাচনার, পিটার সুমন, জন মার্টিন প্রমুখ। 2008 সালে নাট্য নির্দেশনার জন্য ভারতের মাননীয় রাষ্ট্রপতি তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এ ভূষিত করেন। এছাড়া আরো অসংখ্য পুরস্কার তার ঝুলিতে জমা হয়েছে। দর্পণ থিয়েটার সিলেট তার দীর্ঘ থিয়েটার জীবন কামনা করছে। ধন্যবাদ দাদা, আপনার আসলে অনেক দীর্ঘ থিয়েটার জীবন। খুব ভালো লাগলো। আমরা আসলে ক্ষমা প্রার্থী যে আপনার দীর্ঘ থিয়েটার জমা, সাউন্ডটা একটু প্রবলেম করছিল, মানে এখানে আমার মনে রেকর্ডিং এ ঠিক আছে। খুব ভালো হয়েছে, খুব ভালো, থ্যাংক ইউ। কিন্তু আমরা ক্ষমা প্রার্থী যে আপনার দীর্ঘ থিয়েটার জীবনের আমরা বাধ্য হয়ে মাত্র 3 মিনিট 19 সেকেন্ডের মধ্যে শেষ করতে হয়েছে, আমাদের সময় যেহেতু কম, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। দাদা, আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনাতে। আমাদের আলোচ্য বিষয় অভিনেতার প্রস্তুতি, এবং আজকে আপনার কাছ থেকে আমরা যেটা বেশি জানতে চাই, একজন অভিনেতা কিভাবে সে অভিনয়ের জন্য প্রস্তুত হবে, সর্বোপরি থিয়েটার করার জন্য সে কিভাবে প্রস্তুত হবে, এবং এর সাথে আমরা এইটা জানতে চাই, আপনি একটা আঙ্গিক তৈরি করেছেন অল্টারনেটিভ লিভিং থিয়েটার, সেটা হচ্ছে ফিজিক্যাল এবং সাইকোফিজিক্যাল এর সাথে আপনার আমাদের 1500 বছরের লোকনাট্য ধারার যে কিছু আঙ্গিক আছে, এইগুলাকে আপনি নিয়ে এসে নতুন করে আপনার মতো করে আধুনিক করে আপনি মিশ্রণ ঘটিয়ে এবং মানুষের চলমান জীবন থেকে তার ইনফরমেশন নিয়ে, বিষয়বস্তু নিয়ে আপনি থিয়েটার করছেন, এবং এই করতে গিয়ে আপনি আপনার শিল্পীদেরকে কিভাবে প্রস্তুত করছেন, এবং এর ভিতর দিয়ে আমরা আসলে জানতে চাই একজন অভিনেতার প্রস্তুতি কিভাবে হওয়া উচিত। প্রথম কথা, অভিনেতা হতে গেলে আমার যেটা বেসিক মনে হয় এখন এই সময় দাঁড়িয়ে, মানুষ হিসাবে আপনাকে অত্যন্ত সৎ হতে হবে। ভীষণ সৎ মানুষ ছাড়া ভালো অভিনয় হবে না, এবং এই সততাটা তার নিজের কাছে, নিজের সঙ্গে থাকতে হবে। তিনি বেসিক যে ব্যাপারটা, তাকে চারপাশটা বুঝতে হবে, তার চারপাশে কি ঘটনা ঘটে যাচ্ছে, কোন রাজনীতির ফলে সেই ঘটনাগুলো হচ্ছে, কি কি কারণে সেই ধরনের রাজনীতিগুলো তার সামনে এসে পড়ছে, তাকে সেগুলোকে কনফ্রন্ট করতে গেলে তাকে কোন লেভেলে উঠতে হবে, এই সম্পর্কে একটা বাস্তব জ্ঞান থাকতে হবে। সেটা বিভিন্ন খবরের কাগজ পড়ে, সংবাদ মাধ্যম পড়ে, ওয়েবসাইট পড়ে, মানুষের কাছে শুনে, নানানভাবে তাকে একটা ধারণা তৈরি করতে হবে। বুঝতে হবে যে তিনি অভিনেতা মানে আলাদা কোনো পৃথিবীর গ্রহের মানুষ না, তিনি এখানকারই মানুষ, আমাদেরই সংসারে থাকেন, আমাদের মধ্যে তারও একটা মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে বউ আছে, সবই আছে তার, তাকেও সেইভাবে থাকতে হয়। আমাদের যে সব সংকটগুলো চারপাশে ঘোরে, তাকেও সেই সংকটের মধ্যে দিয়েই যেতে হয়। তাহলে সেটা কেন হয়, কি জন্য হয়, সে সম্পর্কে সম্যক একটা জ্ঞান তাকে তৈরি থাকতে হবে সব সময়ের জন্য। অর্থাৎ আমার চারপাশের রাজনীতি, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি কিভাবে এগোচ্ছে, কোন খাতে চলছে, তার সম্পর্কে একটা বেসিক ধারণা তার থাকতে হবেই হবে, মাস্ট। তারপরে দ্বিতীয় কথাটা হচ্ছে, তাকে ভাবতে হবে তিনি কেন থিয়েটার করতে আসলেন। আমার দলে যারা আসে থিয়েটার করতে, প্রথম যখন আসে, আমি প্রথমেই দেখি সে কোনো থিয়েটার করেছে কিনা আগে। যদি আগে থিয়েটার করে থাকে আমি অ্যালাউই করি না, না তাহলে আমার সঙ্গে কাজে নিতে পারো, তুমি অন্য জায়গায় যাও, কারণ ও একটা ধাঁচে তৈরি হয়ে গেছে, আমি মোল্ড করতে পারবো না। কিন্তু যারা বলে আমরা ফ্রেশার, এই সবে আসছি, থিয়েটার শিখতে চাইছি, করতে চাইছি, ও যা করেছে একটু আধটু করেছি, তেমন উল্লেখযোগ্য না, তখন তাকে আমরা বলি আসো, এসে আমাদের সঙ্গে মেশো, থাকো, ঘোরাফেরা করো, কাজ করো, আমাদের রিহার্সাল দেখো, রিহার্সাল করো, শেখো রিহার্সাল, সবকিছু করো, এবং আমাদের আলোচনাগুলো শোনো, আরো কথা বলো, প্রচুর প্রশ্ন করো। এইভাবে
আমরা তাকে একটা মিশিয়ে নিই আমাদের সাথে, অন্তত আমার পদ্ধতি সেইটা, যে সে আমাদের জানুক, আমরা তাকে একটু জানি। এইভাবে জানাজানির ক্ষেত্র যখন তৈরি হয়, তার মধ্যে আমরা বুঝিয়ে দিই যে আমরা কেন থিয়েটার করছি, এই দলটার নাম অল্টারনেটিভ লিভিং থিয়েটার কেন। এটা শুধু একটা দলের নাম না, এটা একটা দর্শন। আমরা অল্টারনেটিভ মানে বিকল্প বলতে কিসের বিকল্প, কোনটা মেইন স্ট্রিম, কোনটা বিকল্প। বিকল্প মানে যা কিছু চলমান, যা হচ্ছে মেইন স্ট্রিমে, যা যা চলছে, আমরা তার সবটারই বিকল্প হতে চাই প্রতিটা ব্যাপারে। সে তার মানে চিন্তায়, ভাবনায়, দর্শনে, আচারে, ব্যবহারে, খাদ্যাভ্যাসে, সমস্ত ব্যাপারে আমরা একটা বিকল্প হতে চাই। আমাদের একটা খুব পছন্দের স্লোগান আছে, আমাদের টি শার্টে লেখা থাকে, উই আর ডিফারেন্ট, আমরা একটু অন্যরকম। এবং এই জায়গাটাই সবাইকে আমরা প্রথমে বলি যে তুমি নিজেকে একটা অন্যরকম ভাবে তৈরি করো। তোমার ভেতরে যে ধারণাগুলো আছে অভিনয় সম্পর্কে, তুমি কেন এসছো অভিনয় করতে, সিনেমায় নামবে বলে, টেলিভিশনে যাবে বলে, সেটি তোমার কাছে কি মডেল, তাহলে তুমি অন্য জায়গায় চলে যাও। কারণ এখানে ওইসব অভিনয় শেখানোই হবে না। কেমন করে দাঁড়াতে হয়, কেমন করে হাসতে হয়, আবেগ কি করে মুখে আনতে হয়, লাইট কি করে নিতে হয়, আমরা কিচ্ছু শেখাতে পারবো না। আমাদের যে অভিনয়টা নিজস্ব ফলগু ধারার মতো। আমার একটা একটু কমন উদাহরণ হতে পারে, কিন্তু খুব মনে পড়ে গেল, একটু বলেই ফেলি কথাটা। যে আমরা যখন খুব যৌবনকালে ছিলাম, কলেজ টলেজে পড়ছি, তখন আমাদের মধ্যে একটা কমন ঝগড়া ছিল বন্ধুদের মধ্যে, কে বড় বেশি ভালো অভিনেতা, উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি। এটা নিয়ে খুব লড়াই হতো আমাদের। সৌমিত্র তো এখনো বেঁচে আছেন। তো লড়াইতে আমাদের সব বন্ধুরা বলতো উত্তম, বেশিরভাগটাই ছিল উত্তম কুমার। আমরা সৌমিত্র পন্থীরা ছিলাম খুব প্রান্তিক মানুষ, সংখ্যালঘু। তো আমি একটা কথা বলেছিলাম যে আসলে উত্তম কুমার অসাধারণ অভিনেতা, কত বড় মাপের অভিনেতা, আমার তো চোখে পড়েনি বাংলায় এত বড় অভিনেতা। আর সৌমিত্র দাস ব্যাপারটা উনি অভিনয় করেন না, সেটি আসল জিনিস, উনি কখনোই অভিনয় করেন না, যে এইটুকুই পার্থক্য। তো আমি এখনো ওইটাতেই বিশ্বাস করি, আমি অভিনয় করাটাতেই বিশ্বাস করি না। বরং আমি যদি কেউ রিহার্সালে কেউ অ্যাক্টিং করে, আমি খুব রেগে যাই এবং বলি যে অভিনয় করলে একদম বের করতে হবে এখান থেকে, আমাকে একদম অ্যাক্টিং দেখাবে না। তোমার মনের ভেতরে কি হচ্ছে সেটা স্বতঃস্ফূর্তভাবে কি করে বেরোতে পারে সেইটা দেখো। আর আর একটা বড় তফাৎ যেটা, অন্য নাটক যেভাবে হয় সেখানে একটা টেক্সট থাকে, সেই টেক্সটটাকে মুখস্থ করতে হয়, ক্যারেক্টারটা কেমন হয়, সেই ক্যারেক্টারের একটু ইন্টারসেক্ট করতে হয়, বুঝতে হয়, তার আন্ডার সয়েলে কি আছে, এসবগুলো দেখতে হয়। এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, আমার তো ক্যারেক্টার থাকে না নাটকে, ক্যারেক্টার খুব কম হয়। এটা তো বর্ণনাত্মক, আমি তো দেশীয় রীতিতে বিশ্বাস করি, আমি তো বিলিতি রীতিতে নাটক করি না, ফলে আমার দেশীয় রীতি, ফলে এখানে রিটেন স্ক্রিপ্ট তো থাকে না, আমাদের সবটাই মাথার মধ্যে একটা আইডিয়া। ধরা যাক আমরা একবার ঠিক করলাম যে আমরা মাওবাদ নিয়ে কাজ করব, সবাই টাচ করতে ভয় পায়, মাওবাদ ওর বাবারে কে কি বলবে না বলবে, আমরা বললাম মাওবাদ নিয়েই কাজ করব। তাহলে মাওবাদ নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে, আমাদের যে ছেলে মেয়েগুলোকে ডেকে বসানো হলো, মাওবাদ সম্পর্কে কে কি জানে, কেউ কিছু জানেই না, দেখলাম বোঝেই না, ওই মাওবাদ জান, মাওবাদ মানে বন্দুক গুলি, অত্যাচার, আতঙ্ক, এইসব জানে। তখন আমরা সিদ্ধান্তে আসলাম যে মাওবাদ নিয়েই নাটক, ওটা খায় না, মাথায় দেয়, মাওবাদ বললে কি একটা কিম্ভূত কিমাকার চেহারা, নাকি একটা শান্তশিষ্ট যোগী মানুষ, কি দেখা যায়, খালি রাইফেল কামান বন্দুক নাকি আরো কিছু আছে, চলো এটা খুব ঘুটে দেখা যাক। তখন তা নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করলাম, বইপত্র জোগাড় করলাম, পেপারস প্রচুর, পুরোনো দিনের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বললাম, অনেক স্কলারের সঙ্গে কথা বললাম, এবং আমার কিছু নিজস্ব কন্ট্যাক্ট ছিল, নানান জায়গায় যোগাযোগ ছিল, সেসব যোগাযোগগুলো করলাম, গেলাম মানুষের কাছে, ফিল্ডে গেলাম, কোথায় কোথায় কারা কোথায় হচ্ছে। আমি অনেক মাওবাদীদের সঙ্গে কথা বললাম, মাওবাদী তারা অ্যাক্টিভিস্ট না, কিন্তু কোথাও সমর্থন করেন মাওবাদীদের দেখলাম, বা মাওবাদীদের সমর্থন করেন না এমনও মানুষ, আমি সবার সঙ্গে কথা বললাম, বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, পুলিশের সাথেও কথা বলেছি। সবগুলোকে নিয়ে এসে আমরা একটা কেস স্টাডিজ হিসাবে আমি আমারটা পেশ করলাম, সবাই নিজের মতো করে জোগাড় টোগাড় করেছিল, সেই সব নিয়ে আলোচনা হলো, করে আমরা একটা ফ্রেমে আসলাম যে তাহলে মাওবাদ ব্যাপারটা হচ্ছে এইরকম, তার ফলে আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আর মাওবাদটা পুরো ভারতবর্ষের সব জায়গাতে নেই, এটা একটা সেক্টরে হচ্ছে, ঠিক একটা মানে ভারতবর্ষের মাঝখানটাতে, সেখানে যেখানে যেখানে টাচ করে গেছে যে যে রাজ্য সেখানটা আছে, মানে যে যে জায়গাগুলো পাহাড় আছে, জঙ্গল আছে, ভারতবর্ষের মধ্যিখানটা ঠিক সেই জায়গাটাতে মাওবাদীরা আছে, আর কোথাও মাওবাদী তেমন কিছু নেই।
তাহলে এই জায়গাটা কেন, এই জায়গাটা বিশেষ কি গুরুত্ব আছে এখানে? কি যেমন ধানের ফলন হয় এক এক জায়গায় ভালো, পাটের ফলন এক এক জায়গায় ভালো, এখানে কি মাওবাদের ফলন হয় ভালো? কেন এই জায়গাটা হলো কেন? তখন আমরা ঘাঁটতে যেয়ে দেখলাম যে আসলে এই যে জমি, এটা অত্যন্ত রিচ একটা ল্যান্ড। এর নিচে প্রচুর খনিজ পদার্থ আছে, বক্সাইট আছে, ভর্তি বক্সাইট আছে, এবং উপরে অসাধারণ জঙ্গল রয়েছে, অসাধারণ অরণ্য, অরণ্য রাজি রয়েছে। ফলে দুদিক দিয়ে লাভ, ওপর ছাঁটাই করতে পারলে অরণ্য পাওয়া যায়, নিচে ছাঁটাই করতে পারলে বক্সাইট গুলো তোলা যায়। এবং ওখানকার পুরো ল্যান্ড বিক্রি হয়ে গেছে, লিজ লিজ বিক্রি হয়ে গেছে। তার কাছে? সরকার বিক্রি করে দিয়েছে। আমার সরকার, দেশের সরকার সেই সব ল্যান্ড পুরো বিক্রি করে দিয়েছে বহুজাতিক সংস্থাকে, দেশীয় বিদেশি নানান ধরনের বহুজাতিক সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন সেই সংস্থাগুলো চাইছে এখান থেকে যারা ইনহ্যাবিটেন্টস আছে তাদের তুলে দেবো, না তুললে তারা কি করে খোঁড়াখুঁড়ি শুরু করবেন, কাটাকাটি শুরু করবেন কি করে? আর ওই যে মানুষগুলো ইনহ্যাবিটেন্টস, তারা তো আর কোনোদিন কোথাও যাননি, তারা তো ওইখানেই বসবাস করেন, ওখানেই জন্মেছেন, ওখানেই মরবেন বলে জানেন। ফলে তাদের সংস্কৃতি, সংস্কার, খাদ্যাভ্যাস, জীবন চলন ওই জায়গাকে ঘিরে, ওই এলাকাকে ঘিরে। ফলে আজকে যদি বলা হয় তুমি এলাকা থেকে উঠে চলে যাও, কোথায় যাবেন তারা? কি করে চালাবেন জীবন? ওনারা তো অরণ্যের বাইরে আর কোনো জীবন জানেন না। সমস্যা হয়ে গেল। তখন তাদেরকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করা হতে আরম্ভ করলো, এবং সেখানে ওদেরই মধ্যে কিছু লোককে কিনে নেওয়া হলো নানানভাবে, নিয়ে তাদেরকেই ব্যবহার করা হলো তাদের বিরুদ্ধে। সেই কৌটিল্যের সময় থেকে চলছে খেলা, আজকের থেকে নাকি। ঠিক সেইভাবে ওদের পরে উৎপীড়ন শুরু হলো আদিবাসী মানুষদের উপরে, জনজাতির উপরে। সেই সময় কিছু কিছু একটু বুদ্ধিমান বন্ধু যারা বামপন্থায় বিশ্বাস করেন, বা একটু সংঘর্ষে বিশ্বাস করেন, বা উগ্র বামপন্থায় বিশ্বাস করেন, তারা যে ওদের পাশে দাঁড়ালেন, বললেন যে ভাই ওই মার খেয়ে খেয়ে লাভ নেই, ওরা যখন বন্দুক নিয়ে আক্রমণ করবে আমাদেরও পাল্টা বন্দুক নিয়ে আক্রমণ করতে হবে। এইভাবে শুরু হলো গোটা ব্যাপারটা। তার মানে ওই মানুষগুলো যে মাওবাদে দীক্ষিত সন্ত্রাসী তা না, তারা তাদের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার্থে তারা মাওবাদের মধ্যে ঢুকে পড়লো, একটা প্রসেসের মধ্যে দিয়ে মাওবাদে ঢুকে পড়লো এবং রাষ্ট্রের শত্রু হয়ে গেল। যে কারণে এর আগে যখন মনমোহন সিং এসেছিলেন প্রাইম মিনিস্টার হয়ে, তিনি এবং চিদাম্বরম ছিলেন অর্থমন্ত্রী, প্রথম প্রোগ্রাম ঘোষণা করেছিলেন আমাদের প্রধান শত্রু হচ্ছে মাওবাদ, তাকে উৎখাত করতে হবে। কারণ চিদাম্বরম তো সেই শর্তেই অর্থমন্ত্রী হয়েছিলেন, উনি তো বিক্রিগুলো করেছিলেন বিভিন্ন সংস্থার কাছে। তো আমাকে তো কথা দিতে হয়েছে, আমি অর্থমন্ত্রী হয়ে সেগুলোকে সব বিক্রির ব্যবস্থা করে দেবো, আমি সব ঠিকঠাক হয়ে যাবে। তা এইসব কাহিনীগুলোকে আমরা ইম্প্রোভাইজ করতে শুরু করলাম। আমরা একটা ক্যাম্প করেছিলাম, সেই ক্যাম্পের মধ্যে আমরা কতগুলো নিয়ম করেছিলাম, যে এই ক্যাম্পে প্রথম থেকে বলা ছিল সবাই তোমরা কিন্তু জেলের কয়েদি হিসাবে থাকবে। আমরা ছোট স্পেসে দুটো ঘরের মধ্যে সবাইকে আটকে রাখবো, ছেলেরা একটা ঘরে, মেয়েরা একটা ঘরে, এভাবে থাকবে। আমরা খুব লিটারালি কম খাবার দেবো, প্রত্যেককে খুব কম খাবার পাবে। তোমাদের প্রত্যেকের হাতে একটা দড়ি বেঁধে দেবো, এই দড়ি মানে ইউ আর অ্যারেস্টেড, ইউ আর ইন জেল, এটা মাথায় রাখতে হবে। তো সেইভাবে তারা থাকে। এবং মাঝে মাঝে দুজন ছিল মেট, তারা দেখাশোনা করতো, ওরা ডিরেক্টলি আমাদের সঙ্গে কথা বলতেও পারতো না প্রথম দিকে। তো ওই রাত্রেবেলায় মাঝে মাঝে ওদের তুলে হ্যাঁ, আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শোনা জি যাচ্ছে। হ্যাঁ, দাদা তারপরে বলেন, ওই শুনছি। হ্যাঁ, রাত্রেবেলায় মাঝে মাঝে ওদের তুলে নিয়ে যাওয়া হতো দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের মধ্যে। ওরা জঙ্গল ছিল, শান্তিনিকেতনের পাশে একটা জঙ্গলে, সেই জঙ্গলের মধ্যে রাত্রেবেলায় গাছের সঙ্গে বেঁধে রাখা হতো, মারা হতো। এবং মানে কারো কারো রক্তাক্ত হয়ে গেছিল মার খেয়ে আর কি, এরকম হয়েছে। একটা ফিলিংস দেওয়ার চেষ্টা ছিল যে কি ব্যাপারটা কিরকম হয়। সেই সব অভিজ্ঞতাগুলোকে নিয়ে আমরা ইম্প্রোভাইজ করতে শুরু করলাম, ছোট ছোট গ্রুপ করলাম, সেই গ্রুপ ইম্প্রোভাইজ করতে আরম্ভ করলো। এবং তার থেকে যা বেরিয়ে আসছে সেইগুলো যে আমরা স্ক্রিপ্ট সাজাতে আরম্ভ করলাম। অতএব আমাদের নাট্য নির্মাণ পদ্ধতিটাই তো সম্পূর্ণ অন্যরকম। ফলে এখানে কেমন ভাবে দাঁড়াতে হবে, কেমন ভাবে হাসতে হবে, এগুলো ম্যাটারই করে না। তেমন এখানে বলেন বলেন দাদা। হ্যাঁ, এখানে আমাদের মূল হচ্ছে ঘটনা, গল্পটা না, চরিত্রটা না, যে এ নায়ক ও নায়ক তা না। আমাদের নায়ক হচ্ছে ঘটনা। সেই ঘটনাটাকে ডেভেলপ করতে যে আমাদের চরিত্রের প্রয়োজন হয়। আর উল্টো দিকে যে নাটকগুলো হয় সেটা চরিত্ররাই প্রধান,
চরিত্রকে ডেভেলপ করতে যে ঘটনা লাগে, ফলে আমাদের ব্যাপারটাই তো রিভার্স। আমাদের আপনি যে নাটকটাই ফিলিং সব থেকে শেষে, সংলাপ শেষে আসে। হ্যাঁ বলুন। আপনি যে ফিলিংস বললেন, যে এই ফিলিংস এর জায়গায় আমি আসছি। আমরা দেখি যে আপনি কিছু কাজ করেছেন, যেমন থিয়েটার অফ ফিলিংস কাজ করেছেন, অদ্ভুত কাজ। আপনি ইনভিজিবল থিয়েটার করেছেন, থিয়েটার অফ জার্নি করেছেন, এনভায়রনমেন্টাল থিয়েটার করেছেন, থিয়েটার অফ সোর্সেস ছিল আপনার। এই যে এই বিষয়গুলো কি, এবং আরেকটা বিষয় আমি একসাথে প্রশ্নগুলো করে আপনাকে ছেড়ে দিই। আপনার নাটকে আমরা দেখি যে এখানে শুধুমাত্র অ্যাক্ট কিন্তু অভিনেতা করছে না, এখানে দর্শকরাও কিন্তু, অডিয়েন্সও কিন্তু অ্যাক্ট করছে। এবং অভিনেতা যেভাবে একটা মুক্ততার ভিতর দিয়ে যাচ্ছে, দর্শক এক ধরনের মুক্ততার ভিতর দিয়ে যাচ্ছে, এবং তারা আপনার ইনভলভ হচ্ছে, টোটাল প্রোডাকশন বিষয়টার সাথে ইনভলভ হচ্ছে, এবং এক করে করে তারা এখানে থিয়েটার নির্মাণ করছে। এই যে বিষয়গুলো, এইভাবে আপনি কিভাবে তৈরি করেন থিয়েটার অফ ফিলিংস, These are বিষয়টা কি? all, but these are all process, and I believe only in process, not in product. আমার কাছে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, কেমন? তো সেখান দিয়ে বলতে গেলে যে আমি খুব আমাদের যে ভারতীয় থিয়েটার, আমার তার উপরে খুব বিশ্বাস, আর কোনো কারণে নেই। কারণটা হচ্ছে যে আমি তো এই জল হাওয়াতে বড় হয়েছি। থিয়েটার আমার কাছে খুব রিজিয়ন স্পেসিফিক, কালচার স্পেসিফিক, এনভায়রনমেন্ট স্পেসিফিক। তা আমি যেখানে বড় হয়েছি, যে সংস্কৃতির থেকে বড় হয়েছি, আমি সেই সংস্কৃতির একজন ধারক বাহক, এবং ওটাই আমার জীবনে জড়িয়ে আছে, গোটা লাইফস্টাইলের মধ্যে জড়িয়েছে, ওটাই আমার যাপন। ফলে সেখান থেকে যদি আমাকে তুলে নিয়ে একটা অন্য সংস্কৃতির মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং তাকে রিপ্রেজেন্ট করতে বলা হয়, তাহলে আমি ফিশ আউট অফ ওয়াটার, আমি কিছু করতে পারবো না। আমি দম বন্ধ হয়ে মরে যাব, না কা খাবো না ময়ূর হবো, মাঝখান দিয়ে ছটফট করবো। সো আই ডিসাইডেড টু বি অন দ্য সাইড অফ কাক, আই ডোন্ট ওয়ান্ট টু বি ময়ূর, আমি কাকই থাকবো। ফলে আমার ভারতীয় পদ্ধতি কি, ভারতীয় সংস্কৃতিগুলো কি, তার পুরোনো দিনগুলো কি, আমি সেগুলো খুঁজতে আরম্ভ করলাম, আমার মতো করে বুঝতে আরম্ভ করলাম। যা বুঝলাম সেগুলো আমাদের কমরেডদের বলতে আরম্ভ করলাম, যে আমি এইভাবে দেখছি, এইভাবে বুঝছি। ওদেরকে নিয়ে যেতাম সেসব জায়গায়। আমি আমার একটাদের প্রচুর পাঠিয়েছি, কেউ কেরলে গেছে, কেউ মণিপুর গেছে, বিভিন্ন ট্র্যাডিশনাল পিপুলদের সঙ্গে থেকেছে, ছৌ নাচ শিখেছে, কালারিপায়াট শিখেছে, থাংতা শিখেছে, কাবুই নাগা শিখেছে, নানান জিনিস শিখেছে, কাজ করেছে সেই মাটিতে থেকে। মানে শহরে বসে না, বা কাউকে ডেকে নিয়ে টিচার নিয়ে না, সেইখানে যাও, গ্রামের মধ্যে যাও, গ্রামের সংস্কৃতি দেখো। এইভাবে তারা আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করেছে গোটা ব্যাপারটাতে। তো এই যে সংস্কৃতির গোড়ায় যাবার যে চেষ্টাটা, সেটা কোথায় তাকে নানান অন্যান্য যে আমার দেশীয় সংস্কৃতি, ট্র্যাডিশনাল যে ব্যাপারগুলো আছে, তার সঙ্গে একটা ইন্টারাকশনের কোথাও সুযোগ করে দিয়েছে। সেই ইন্টারাকশন থেকে তারা বুঝতে পেরেছে যে কিভাবে একটা জিনিসকে ড্র করা যায়। আমরা গ্রামে যখন দেখছি বিভিন্ন ট্র্যাডিশনাল কাজ বা রিচুয়ালস গুলো যেগুলো দেখছি, সেখানে কিন্তু একটা বড় অ্যাক্টিং হচ্ছে, প্রচুর দর্শক, বড় অ্যাক্টিং হচ্ছে, কিন্তু একজন হয়তো সিঙ্গেল অ্যাক্টর, তাকে সহযোগ করছে কয়েকজন, কিন্তু সেটা একটা বিরাট ঘটনা হচ্ছে। যেমন ধরা যাক একটা আমি বলি যে চড়ক, আমাদের চৈত্র মাসে একটা চড়ক হয়, চৈত্র মাসের শেষ দিকে। সেই চড়ক উপলক্ষে প্রচুর মানুষ আসে সেদিন দেখতে। আর তার আগে যেটা হয়, গ্রাম থেকে ঠিক করা হয় যে এই মানুষটি এবছরের জন্য ভক্ত হবেন। ভক্ত মানে কি, তিনি সিলেক্ট করে দেওয়া হলো গ্রাম থেকে, যে তুমি ঈশ্বরের সঙ্গে, তুমি ঈশ্বরের জন্য প্রদত্ত হলে, ঈশ্বরের কাছে তোমাকে শুদ্ধভাবে কামনা করতে হবে যে ঈশ্বর তুমি তুষ্ট হও, আমাদের ফসল দাও। ঈশ্বর সন্তুষ্ট হলে তাহলে বর্ষা হবে, বর্ষা পড়লে ফসল হবে, ফসল হলে আমাদের বাল বাচ্চা খেয়ে বাঁচবে। এই বিশ্বাস থেকে গোটা কাজটা হয়। ফলে গোটাটা একটা রিচুয়াল, কিন্তু ওটা একটা একদিনের গেম না। ফলে 1 মাস সেই ব্যক্তিকে সন্ন্যাস রাখতে হয়, শুদ্ধ মতে তাকে থাকতে হয়, সারাদিন না খেয়ে থাকতে হয়, সন্ধ্যেবেলায় ভিক্ষে করে খেতে হয়। গ্রামে সবার বাড়ি বাড়ি যে ভিক্ষা করেন, যা পাওয়া যায় সেই অন্নে তাকে তার ক্ষুধা নিবৃত্তি করতে হয়। এইভাবে তিনি 1টা মাস কাটান আর নিজেকে প্রিপেয়ার করেন ফাইনাল ডের জন্য। আমি ফাইনাল ডেতে আমি 2-1 বার দেখেছি বেশ কয়েক জায়গায়, যে তা আমি দেখেছি মানে হাজার হাজার মানুষ সে বিশাল একটা মাঠের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছেন। মাঝখানে সেই আমাদের টিয়ের সাইজের সেই কাঠটি রয়েছে, যেটা চড়ক আর কি গাছ বলে, এবং ভক্ত খালি গায়ে একটা কোঁচা ধুতি, কোঁচা দিয়ে পরা ছোট্ট করে, বুকে একটা নতুন গামছা টাইট করে বাঁধা, আর কোঁচড়ের মধ্যে কিছু ফুল আর বাতাসা আছে,
এই নিয়ে হাত জোড় করে সমস্ত মানুষের কাছে কাছে গেলেন। সব মানুষেরা তাকে নমস্কার করলেন, কেউ প্রণাম করলেন। আর উনি সবার কাছে যেন ভিক্ষা চাইছেন যে তোমরা আমার সঙ্গে থাকো, আমি যেন আজকে আমার দেবতাকে সন্তুষ্ট করতে পারি, আমি যেন তোমাদের বাঁচাতে পারি, সমাজ যেন বাঁচে। এবং মানে সে কি একটা অদ্ভুত চোখ মুখ তার, মানে দেখলেই মনে হচ্ছে আমি ঈশ্বরের কোনো বিশ্বাস নেই আমার, কিন্তু যদি ঈশ্বর বলে কোনো বস্তু থাকে তাহলে বোধহয় ভদ্রলোক ইনি সেই ঈশ্বর আর কি। এত পবিত্র তার মুখ, এত তৈরি হওয়া মুখ তার আর কি। তারপরে ঘুরে ঘুরে এসে তিনি চড়কের নিচে দাঁড়ালেন, বানটি ফোঁড়ালেন, তাকে আস্তে আস্তে তোলা হলো, রক্ত টপ টপ করে পড়ছে, টেনে টেনে উপরে তুললো। তোলার পরে ওকে যখন ঘোরানো আরম্ভ হলো, প্রথমে স্লো মোশন, তারপরে ফাস্ট, একবারে হুইরলিং যখন শুরু হয়ে গেল, তখন হঠাৎ সেই ভদ্রলোক কোঁচর থেকে সেই ফুল বাদশা নিয়ে এক হাতে ছুঁড়ে দিতে লাগলেন মানে নিচে মানুষের মধ্যে, আর এক হাতে করে আওয়াজ তুললেন। কি হলো আমি জানি না। আমি তখন নিজেকে আবিষ্কার করলাম, আমি দেখলাম আমি মাটিতে পড়ে আছি, এক খাবলা মাটি তুলে। আমি বাতাসা পাইনি, ফুলও পাইনি, ওই মাটিটাই বোধহয় পেয়েছিলাম এক খাবলা। কিন্তু আমি পরে ভাবলাম ওটা কি ম্যাজিক হলো, ওটা কি ম্যাজিক, আমি কেন মাটিতে পড়ে গেলাম? আমি তো অনেক মানে এগিয়ে থাকা মানুষ, আমি তো অনেক ভাবনা চিন্তা করে চলি, আমি বিজ্ঞানসম্মত ভাবে চিন্তা করি, আমি কি করলাম? বুঝলাম ওটাই ম্যাজিক পাওয়ার, ওটা গিয়ে বলে জাদু, জাদু বিশ্বাস। জাদু অর্থে কোনো ধোঁকাবাজি না, এক ধরনের ম্যাজিক রিয়ালিটি আমাদের ভেতরে কাজ করে। সেই পুরোনো দিন থেকে, যেদিন থেকে আমরা একটু একটু করে সভ্যতার মুখ দেখছি, সেদিন থেকে আমরা সবাই যে জিনিসগুলোকে জানতাম না, চিনতাম না, ভয় পেতাম, যেমন ঝড় জলকে ভয় পেতাম, বজ্রকে ভয় পেতাম, এরকম যেগুলোকে ভয় পেতাম, যার উত্তর খুঁজে পেতাম না, সেগুলো একটা অতি প্রাকৃত জিনিস দিয়ে আমরা সেগুলোর ব্যাখ্যা তৈরি করতাম। এবং সেই লোকগুলো হতো আমাদেরই মতো দেখতে, পরে যাদের ভগবান বলেছি, দেবতা বলেছি, দেখতে শুনতে সব আমাদের মতো, আমাদের মধ্যে যাতায়াত ছিল, সবকিছু ছিল। তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা সবাই মিলে কিছু একটা করতাম। এবং দুটো জিনিস ছিল, দুটো জিনিস তখন সমাজে অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে শস্য, সবাই শস্যের ব্যবহার শিখছি আমরা, শস্য উৎপাদন করা, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে জনশক্তি। শস্য উৎপাদন করবে কে? জনশক্তি না থাকলে। ফলে এই দুটোর দিকে খুব নজর দেওয়া হতো, যে কারণে শস্য এবং শিশু এই দুটোর উপরে রিচুয়ালস হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে রিচুয়ালস। আর সেই রিচুয়ালে পার্টিসিপেট করতো প্রত্যেকটা মানুষ এসে। এখানে কিন্তু কেউ দর্শক না, কেউ অভিনেতা না, এখানে সবাই সবটা করছে, এভরিবডি হ্যাজ টু পার্টিসিপেট ইনটু দ্যাট। ঠিক সেইভাবে গোটা ব্যাপারটা হতো। আমি ওইখান থেকে নির্যাস গুলোকে নিয়েছি, নিয়ে তারা যেভাবে ওই সাজাতেন গোটা রিচুয়াল গুলোকে, আমি সেইভাবে রিচুয়াল গুলোকে ভেবেছি। সেই রিচুয়াল গুলোকে নিয়ে আমি কিভাবে ভাবতে পারি, করতে পারি। আমার তখন আমার একটা অভিজ্ঞতার কথা বলি, খুব ইন্টারেস্টিং লাগবে। কেরালাতে আমি একবার একটা রিচুয়াল দেখেছিলাম, তার নাম হচ্ছে সর্পম থুল্লাল, মানে সাপ নিয়ে কিছু একটা আর কি, সর্প পুরাণ টুরাণ করছে হবে হয়তো। তাতে এক বাড়িতে ভক্ত, মানে যিনি ভক্ত তার বাড়িতেই হচ্ছে, আশপাশের জায়গার থেকে অনেক লোকজন এসছে দেখতে, খুব বিরাট ভিড় নয়, ছোটখাটো ভিড়। আমরা কয়েকজন খালি বাইরের মানুষ সেখানে গিয়েছিলাম। তা আমরা যখন গেছি বিকেল টিকেলে যে পৌঁছেছি, আমরা তখন থেকেই দেখছি উঠোনের মধ্যে চলছে, প্রেপারেশন চলছে। কখন হবে পুজোটা কে জানে, কি হবে তাও জানি না, কিন্তু প্রেপারেশন চলছে। কিছু মানুষ শুদ্ধ বস্ত্র পরে, পুরুষ মহিলা দুজনেই, তারা ওই সাজিয়ে যাচ্ছেন। সে কি মানে একেবারে ভেতর থেকে, ভেতরের ভালোবাসা দিয়ে প্রতিটা জিনিস তৈরি করছেন। আলপনা দিচ্ছেন, কলা গাছ পুঁতলেন, নারকলের সেই কচি কচি পাতাগুলোকে বের করে তাই দিয়ে ফুল তৈরি করলেন। এবং ধীরে ধীরে করতে 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 প্রায় মাঝরাত পেরিয়ে গেছে, তখনও তাদের ডেকোরেশন চলছে। কিছু কিছু মানুষকে তারা যে তারা হেল্প করতে পারেন, কিছু এগিয়ে দিলেন, কিছু করলেন, তাও করতে পারেন। করে ফাইনাল ডেকোরেশন গোটা উঠোনটা জুড়ে ওরা একটা অদ্ভুত একটা টেক্সচার তৈরি করলেন, মানে যা দেখে অভিভূত হতে হয়। কিন্তু ফটো তুলতে দিলেন না, কাউকে ফটো তুলতে দিলেন না। তা আমরা ফটো তুলিও নি তখন। তা সমস্তটা ওরা করলো, করার পরে যখন মানে একটা ভোর রাত্রি হচ্ছে, হঠাৎ দেখলাম যিনি মেন পূজারী ছিলেন তিনি খুব ফ্রেন্জি হয়ে গেলেন, ভর করলো তার উপরে আর কি, ভর হলো। এবং সেই ভর হওয়ার পরে তিনি সে তাণ্ডব নাচ শুরু করলেন, ভয়ঙ্কর নাচ। একটা কুলো থেকে তুলে নিলেন, সেই কুলো দিয়ে নাচতে আরম্ভ করলেন, এবং পরে কুলোর বাতাস সবাইকে দিতে আরম্ভ করলেন। আর সেই কুলোর বাতাস এমন প্রবল ভাবে দিলেন যে সমস্ত সেই রঙ্গোলি, সেই আলপনা
সেই তার এগুলো ছিঁড়ে ঘুরে উড়ে ধুয়ে মুছে একটা বিশ্রী অবস্থা হয়ে গেল। জলের ভাণ্ড ছিল, সেটাকে ফেলে দিলেন, সেটা দিয়ে জলে জলাকার হয়ে গেল জায়গাটা। এবং তিনি প্রায় উন্মাদের মতো যে ছুটে কাছে একটা পুকুর ছিল সেখানে ডুব দিলেন। তারপরে উঠে আসলেন, শান্ত, সব হয়ে গেল। তখন ওই উদ্যোক্তারা বললেন, দ্য গেম ইজ ওভার, ইউ ক্যান গো ব্যাক। তারপর আস্তে আস্তে আমরা সকালে প্রাপ্তদার সেরে ফিরে আসলাম। এটাও আমি পরে ভেবেছি, কি হলো এটা, সারা রাত ধরে কিসের টানে থাকলাম, কি দেখলাম, কি হলো। তখন আমার একটা স্মৃতি মনে পড়লো ছোটবেলার। আমি তো দারোগার ছেলে ছিলাম, মানে বাবা পুলিশের চাকরি করতেন। থানায় পুজো হতো, সেই পুজোর সময়ে, দুর্গাপুজোর সময়ে, সেই আমি স্কুল থেকে এসেই মণ্ডপে ঢুকতাম, মানে পাশেই একদম গায়ে মণ্ডপটা হতো। সেখানে দুর্গা ঠাকুর এই বাঁশ ফেলা হয়েছে, বাঁশে খড় বাঁধা হচ্ছে, ধীরে ধীরে মাটি আসছে। ওই 1 মাস যাবত প্রতিটা প্রিপারেশন আমি প্রতিদিন দেখতাম, প্রতিদিন দেখতাম। তারপরে শেষ তখন চোখ আঁকা হলো, 4 দিন পুজো হলো। ওই বিসর্জনের দিন সবাই কাঁধে করে নিয়ে একটা স্থানীয় পুকুরে যে ডুবি দেওয়া হলো, আবার সেই গেম ওভার। তখন মনে হলো আমরাই তৈরি করি, গোটাটা সাজাই কত কষ্ট করে, আর মুহূর্তকে ডুবি ছেড়ে দিই, শেষ। মানে কোথাও তাহলে আমাদের এই যে ভারতীয় আত্মা, তার মধ্যেই নিবিড় যোগাযোগ আছে একটা, যে আমরা সবটা সৃষ্টি করি, তৈরি করি, আবার ত্যাগেও কিন্তু আমরা খুব মহান। আমরা ত্যাগের সময় পিছন ফিরে তাকাই না, ত্যাগটা ত্যাগভাবেই করতে হয়। তাহলে এটা একটা লার্নিং। তাহলে রিচুয়াল থেকে আমি শিখতে পারি অনেক কিছু। তাহলে এই রিচুয়ালের মতো এখান থেকে নির্যাস নিয়ে যদি আমরা ডিজাইন করি কিছু, একটা নতুন কাজ, আধুনিক কাজ যদি ডিজাইন করা যায় তাহলে কেমন হয়। তখন সেইভাবে আমরা কাজটাকে এরকম একটা ডিজাইন করলাম নতুন করে। হয়তো আমি বোঝাতে পারছি ব্যাপারগুলো, যে কিভাবে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম আমার সংস্কৃতির সাথে, এবং সমস্ত নির্যাস আমি সেখান থেকে নিচ্ছি। এবং দেখা যাচ্ছে যিনি মেন প্রিস্ট, গোটা ব্যাপারটা যিনি চালনা করেন, জাদু বিশ্বাসটা তৈরি করেন, ওই তখন থেকে আমাদের মনে জাদু বিশ্বাস। আমরা যেমন হয় না ক্রিকেট মাঠে, ফুটবলের মাঠে সবাই খেলতে নামার আগে গোল হয়ে সব গলা জড়িয়ে ধরি, ধরে একটা শপথ নেই, আজকে দারুণ খেলবো। কি আমাদের নাটক করার আগে মঞ্চের বাইরে এসে সবাই আমরা গোল হয়ে দাঁড়িয়ে একটা শপথ নিই, আজকে খুব ভালো করে অভিনয় করবো। কিছুই না, কিন্তু তারপরে চেঞ্জ হয়ে যায় মনটা, আজকে সত্যি ফাটিয়ে দেবো। এটাই ম্যাজিক বিশ্বাস। এই ম্যাজিক বিশ্বাসটা আমাদের মধ্যে রয়ে গেছে এখনো, আমরা বিশ্বাসও করি, সেইভাবে কাজও করি। এখন ওই প্রিস্ট হতে গেলে সে একটা ফিজিক্যালিটি চূড়ান্ত জায়গায় যায়। ওই যে ভদ্রলোক চড়কে চড়েছিলেন, তাকে তো ফিজিক্যালি এবল হতে হয়েছিল, ওটা তো ম্যাজিকে হয়নি। সেটা ম্যাজিকের কম ব্যথা পেয়েছেন এই পর্যন্ত, কম কষ্ট হয়েছে, কিন্তু উঠতে তার যে ব্যাপারটা সেটা তো করতে হয়েছে। তাহলে ফিজিক্যালি তাকে ফিট থাকতে হতো, তাকে রেগুলার ব্যায়াম করতে হতো, নানান এক্সারসাইজ করতেন তিনি, গ্রাম্য এক্সারসাইজ করতেন, মানে ডাম্বেল ভাঁজতেন না, ডনবইটাও দিতেন না, কিন্তু তাদের যে রিচুয়ালের মধ্যে যেসব এক্সারসাইজ আছে, যদি আমরা পুরোনো জিনিস দেখি একটুখানি, তাহলে দেখবো সেই সব পুরোহিতরা বা যারা এটা করতেন তারা বিশেষভাবে শারীরিক শিক্ষিত ছিলেন। শারীরিক সক্ষমতার একটা চূড়ান্ত লেভেলে না গেলে কখনো ওইভাবে কাজ করা যায় না। যারা ছৌ নাচে, ওটা নাচ নয় কিন্তু, ওটাও রিচুয়াল একটা। একই কথা, শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে হবে, শিব ঠাকুর সন্তুষ্ট হলে আমার ঘাম রক্ত যদি জমিতে পড়ে তাহলে জমি রজস্বলা হবে, শিব ঠাকুর সন্তুষ্ট হবে। ছৌ নাচ তো দাদা আপনি শিখেছেন, ছৌ নাচ আপনি শিখেছেন। আমরা কাজ করেছি, আমরাই প্রথম বোধহয় বলতে পারা যায় থিয়েটারে যারা ইন্টারঅ্যাক্ট করেছে। এবং এখানে দাদা ফিজিক্যাল এবং সাইকোফিজিক্যাল বিষয়টা কি, ফিজিক্যাল সাইকোফিজিক্যাল বিষয়টা কি? প্রত্যেকটা মানুষই সাইকোফিজিক্যাল। আমার যদি মন না থাকে আমি কাজ করতে পারবো না, তাহলে মনটা দরকার। আর তার সঙ্গে আমি যা কাজ করি ফিজিক্যালি বোঝাই, যদি আমি কথা বলতে বলতে হাত নড়ছে, পা নড়ছে, মাথা নড়ছে, তো ইট ইজ ফিজিক্যাল। কিন্তু আমি একটু সাইকোফিজিক্যাল বলতে জেনে বুঝে কাজ করি। যেমন এখানে আমি বলছি আমার ডান হাত উঠে গেল, বুড়ো আঙুলটা নড়তে আরম্ভ করলো, সব আঙুল নড়তে আরম্ভ করলো, মানে আমি ডিরেক্ট করছি বডিকে, এইটা করো, ওইটা করো, সেইটা করো। আমি ফিজিকটাকে এমন একটা লেভেলে নিয়ে যেতে চাই যেখানে স্বশিক্ষিত হবে। আমার দেহকে শিক্ষিত করতে করতে একটা জায়গায় যাবে, যখন সে স্বশিক্ষিত হয়ে যাবে তখন সে কিভাবে রিয়াক্ট করবে এটা দেহের উপরে নির্ভর করে। আমি তখন দেহকে ডিরেক্ট করব না, দেহ আমাকে চালিয়ে নিয়ে যাবে তার মতো করে। এটা তো বিশ্বাস রাখি আমরা। যদি বলেন যে এটা একটু একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, আছে আছে, অবশ্যই আছে। ধরা যাক আমি ঘুমাচ্ছি রাত্রিবেলায়, গভীর ঘুমে অচেতন, একটা আমার কাঁধে এসে একটা মশা বসেছে, মশা কামড়াচ্ছে, আমি তখন কি করি? আমি তখন ওই ঘুমের ধরেই যে ওটাকে মেরে দিই,
তা আপনি ভাই দেখলেন কি করে? আপনি তো ঘুমাচ্ছিলেন চক্ষু বন্ধ করে, অগরে ঘুমাচ্ছিলেন। তাহলে আপনার বডির মধ্যে একটা সিস্টেম কোথাও জেগে আছে। দুটো নার্ভাস সিস্টেম, মোটর নার্ভস এবং সেন্সরি নার্ভস খবর দিয়েছে আপনার বাঁ কাঁধে একটা মশা বসেছে। মোটর নার্ভস বলেছে সামনে কি আছে, ডান হাত আছে, যাও মেরে দাও। সে মেরে দিয়েছে, আপনি জানেনও কিছু। তাহলে বডি জেগে আছে, কিন্তু বডি তার মতো করে কাজ করছে। এইটা যদি কনসাসলি বুঝতে পারি আমরা, যদি কনসাসলি বডিকে সেইখানে নিয়ে যেতে পারি, তখন কোনো একটা জিনিসের রিয়াকশনে বডি তার মতো করে রিয়াক্ট করে। আর কেমন? দাদা, তখনই হ্যাঁ, আপনি 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 দেখেন সংলাপের থেকে শরীরের উপরে গুরুত্ব দেন বেশি, দেহের ভাষার উপর আপনার অনেক বেশি গুরুত্ব। সংলাপটা প্রয়োজনে আসে, কিন্তু আমরা দেখি বাংলা নাটকে বেশিরভাগ ক্ষেত্রে সংলাপ ওরিয়েন্টেড নাটক আমরা বেশি দেখি। আপনি এখানে বের হয়ে আসছেন, আবার অনেকেই বের হয়ে আসছেন যার যার মতো করে। রতন চিয়াবি এক ধরনের কাজ করছেন, বাদল সরকার এক ধরনের কাজ করেছেন, আপনি এক ধরনের কাজ করছেন, এক এক জায়গায় এক এক কাজ, এবং আপনার ছাত্ররা ওনারা ওনাদের মতো কাজ করছেন। এখন আমার প্রশ্ন এই জায়গাতে, যেখানে আমরা নাট্য সাহিত্য বলি শব্দ আমাদের এখানে চালু আছে, এই নাট্য সাহিত্য এবং এই নাটকগুলো আমরা বেশিরভাগ নাটক সংলাপ ওরিয়েন্টেড নাটক। এইখানে আপনার কেন মনে হলো, বা আপনাদের কেন মনে হচ্ছে যে না, সংলাপ ওরিয়েন্টেড নাটক না করে আমরা দেহের ভাষায় নাটক করবো? এটা কেন মনে হলো? কারণটাই হচ্ছে, দু তিনটে কারণ আছে। যেমন ধরুন, আমার যে অভিনেতা ছিল আমার কাছে, সেই অভিনেতাগুলো শিক্ষিত না, তথাকথিত শিক্ষিত না। তারা উচ্চারণ করতে পারে না ঠিক করে কোনো, মানে যেরকম বাবা আমরা শিখেছিলাম থিয়েটার, সঠিক উচ্চারণ, তিনটে স্বয়ের আলাদা উচ্চারণ ইত্যাদি তারা করতে পারে না। তাদের সব স্ব একরকম হয়ে যায়। তারা বিজ্ঞান বলে না, তারা বিজ্ঞান বলে। তা আমি দেখলাম যে তাদেরও তো থিয়েটার করার অধিকার আছে, এমন তো না তারা থিয়েটার করতে পারবে না। কে বলেছে যে বিজ্ঞানই বলতে হবে? কোন ইয়েতে আছে যে আমাকে ওই উচ্চারণটা করতে হবে, শান্তিপুরের ভাষায় কথা বলতে হবে? কেন? তারা কেউ স স করে কথা বলে, সুটকেস বলে, কেউ সুটকেস বলে। তার সব থেকে অ্যালাউ করতে হবে। তো সেটা যদি অ্যালাউ করা যায়, তাহলে একটার উপর ছেড়ে দেওয়া যাক, এক নম্বর। তখন দেখলাম তাদের চয়েস হচ্ছে কম কথা বলা, বেশি তখন তারা আমাকে এটা বোঝাতে আরম্ভ করলেন যে কিভাবে হতে পারে। তখন তাদের বেশিরভাগ ব্যবহারটা শরীরের ব্যবহার ছিল, শরীরটাকে বেশি ব্যবহার করছে, কম কথা বলছে, কিন্তু ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছে। তারপরেই আমরা সিদ্ধান্ত নিলাম, শরীর দিয়েই যখন কথা বলছে, তাহলে শরীরটাকে শিক্ষিত করা যাক, শরীরটাকে তৈরি করা যাক। তখনই আমরা খুঁজছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, কি করা যায়। তখন যে আমি ছৌ নাচের কাছে গেলাম বা অন্যান্য মার্শাল আর্ট ফর্মের কাছে গেলাম, যাতে শরীরটাকে একটা লার্নিং দেওয়া যায় সেখান থেকে। আর এই কাজগুলো করতে করতেই আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আর সেই সমস্যাটাই আমাকে পথ দেখাচ্ছে। যেমন নদী হয় না, নদীর সামনে বাঁধ দিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, সে কি আটকে যায়? আটকে যায় না তো, সে তার রাস্তা বের করে নেয়। এও ঠিক সেরকম, সমস্যায় যখনই পড়েছি তখনই নতুন রাস্তা খুঁজতে আরম্ভ করেছি। ধরুন, আমার এক বন্ধু জামশেদপুরে থাকেন, এখনো বেঁচে আছেন, জেপি জয়সওয়াল বলে। তিনি ভদ্রলোক অ্যাডভোকেট এবং ফ্রিতে আদিবাসী মহিলাদের কেসগুলো লড়েন। কেস কি? ওই কাউকে রেপ করছে, কার জমি ছিনিয়ে নিচ্ছে ইত্যাদি যে কেসগুলো, একবারে মরা গরিব মানুষ, তাদের কেসগুলো লড়েন। এবং সেই সময় যখন তার সঙ্গে আলাপ, তিনি আমাকে দুঃখ করে বললেন যে ভাই, আমি তো এই কাজগুলো করি, তা মনে বড় দুঃখ যে আমি একটা কেসও জিতি না। সেই কি যেতেন না মানে? বলতে সেইটাই তো অসুবিধা হচ্ছে। আমি কেন যেতেন না, কারণটা কি? বলতে আমি এফআইআরটাই করতে পারি না, আমি ওদের কাছে ফ্যাক্টটা ঠিক মতো পাই না, ফলে করা যায় না। এটা কি সাঁওতাল পাড়ার ঘটনা? কোনো ব্যাপারে কিছু এটা কি বললেন, শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এটা কি সাঁওতাল পাড়ার ঘটনা? শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আমারটা শুনতে পাচ্ছেন? আমার হ্যাঁ, কথা হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ। ঠিক আছে। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি তখন দু একজন অভিনেতাকে নিয়ে আমি সেই গ্রামে গেলাম। একটা ভদ্রমহিলা রেপ্ট হয়েছিলেন, তার সঙ্গে আমরা কথা বললাম, গ্রামের লোকের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা কোনো কথাই বলতে পারেন না, একদম চুপ করে দাঁড়িয়ে থাকেন। শেষে আমরা তখন খানিকটা বুঝে বা যেটুকু শুনেছি সেই মতো একটা অ্যাক্ট আউট করলাম, করে দেখালাম যে এইরকম। তখন ওরা বলছে বাং 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 বাং, মানে না না, বাং 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 না, তাহলে আর এক রকম ভাবে কর। ওরা যেরকম ভাবে বলছে সেই ডিরেকশনে আমরা আবার করে দেখাচ্ছি। করতে করতে দেখা গেল যে
শেষ পর্যন্ত কয়েকদিনের চেষ্টায় আমরা একটা খাড়া করতে পারলাম, তখন সেটাকে লিখে ফেললাম এবং ওদের দেখালাম, ওরা বললো হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক হয়েছে। আমি জয়সওয়ালজিকে দিলাম, এই দেখুন আপনার ব্যাপারটা এই হয়েছে। তিনি বললেন অসাধারণ, এটাই তো আমার এফআইআর। উনি কেস করলেন, কেস জিতলেন। তারপর উনি আমাকে আর ছাড়েন না, আমাকে বললো যে আপনাকে আমার চাই, আপনি ছাড়া এই কাজটা হবে না। তা আমি বললাম যে আমি আপনার এখানে কি করে আটকে থাকবো, বরং আপনি আমাকে কিছু ছেলে দিন, ছেলে মেয়ে আমি তাই তৈরি করে দিই। উনি আমাকে একদল ছেলে মেয়ে দিলেন, আয়না বলে একটা গ্রুপ ফর্ম করা হলো এবং তাদের সাথে আমি কাজ শুরু করলাম এবং দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছি, এখনো করি। আয়না নামটা আর নেই, কিন্তু বিভিন্ন নামে ওই সদস্যরা বিভিন্ন নামে বিভিন্ন এনজিও তৈরি করেছে, কেউ কেউ সরাসরি থিয়েটারের দল তৈরি করেছে। তারা ঝাড়খণ্ড ব্যাপী কাজ করে, বিহারেও বেশ কিছু দল আছে তাদের, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। তো ফলে ওইভাবে কাজ করতে যে একটা ফর্মের জন্ম হলো, সেখান থেকে ওইটারই এক্সটেনশন হলো থিয়েটার অফ জার্নি থিয়েটার, যেটা করতে আরম্ভ করলাম। তো সবটাই এইভাবে হয়েছে। ধরুন গুজরাটের দাঙ্গা যখন হলো আমাদের, আমরা তখন খুব কষ্ট পাচ্ছি, প্রায় সব দল একটা করে নাটক করে ফেলেছে গুজরাট দাঙ্গার উপরে। এখন যেমন করোনা নিয়ে প্রায় সবাই নাটক করে ফেলছে, তখন দাঙ্গা নিয়ে সবাই নাটক করে ফেলেছে। তা আমরা বললাম দেখো যদি আমরা ওই রকম একটা নাটক করি, তাহলে ইট উইল অ্যাড অ্যানাদার নাম্বার, একটা নাটক বাড়বে, এই পর্যন্ত কোয়ালিটেটিভ হবে না, কোয়ালিটেটিভ ভাবে ধাক্কা দিতে হবে, কি হতে পারে। তখন মনে হলো আচ্ছা যদি নাটকটা না দেখিয়ে আমি যদি গল্পটা শোনাই ওদেরকে, ওরা নাটকটা নিজেরা ভেবে নিক, তাহলে কেমন হয়। তখন আমরা ভাবলাম থিয়েটার অফ ফিলিংস এর কথা, দেখা যাক না এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে। তা প্রথম এক্সপেরিমেন্টটা করেছিলাম, এখন আমার এক ছাত্র কল্লোল ভট্টাচার্য, ওর তেপান্তরের মাঠে আমরা প্রথম এক্সারসাইজটা করেছি। হ্যাঁ, তো সেখানে আমি খুব অল্প, জন 30 মতো লোক ছিল, স্থানীয় কিছু মানুষ ছিল, আর বিশ্বভারতীর ড্রামা ডিপার্টমেন্টের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে কিছু ছাত্রছাত্রী, তাদেরকে আমরা নিয়ে এসেছিলাম। ওই একসঙ্গে আমরা কাজ করেছিলাম এবং সেই একসাথে কাজ করার যে রেকর্ডিং আমাদের কাছে আছে, যিনি এইচওডি ছিলেন তারক সেনগুপ্ত, তিনি দুবার সেন্সলেস হয়ে যান, যে নাটকটা আপনি দেখতে পাচ্ছেন না, খালি শুনছেন এবং অনুভব করছেন, দেখার ফিলিংসটা বন্ধ, বাকি 4টে ফিলিংস চালু আছে, সেই অবস্থায় এরকম একটা এফেক্ট হলো। তখন আমাদের মনে হলো যে তাহলে এটাও একটা ফর্ম, এভাবেও কাজ করতে পারা যায়। আসলে আমার মনে হয় থিয়েটারের কোনো বেদ নেই, অভিনয় শেখার বেদ নেই, থিয়েটার বোঝার বেদ নেই, কারণ যখন থেকে থিয়েটারটা হচ্ছে তখন নাট্য সাহিত্যটা কোথায়, তখন তো নাটকটাই আছে। আমাদের যারা পুরনো বড় বড় অভিনেতা অভিনেত্রীগণ, তারা কোন এনএসডিতে পড়াশোনা করেছেন, কোন রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছেন, তারা নিজেরাই নিজেদের অভিজ্ঞতা দিয়ে শিখেছেন, সেটি সব থেকে বড়। নাট্য সাহিত্য তো পরে তৈরি হচ্ছে, একটা কি করেছি আমরা পাস্টে, সেগুলো একটা ডকুমেন্টেশন হচ্ছে, সেখান থেকে নাট্য সাহিত্য আসছে। বই কপি করে কখনো কাজ করা যায় না, কাজ করতে হয় নিজের মতো করে। এটা আমি প্রথম বুঝলাম যখন টুয়ার্ডস এ পুয়ার থিয়েটার পড়লাম, জেজি গ্লোটভস্কি পড়ে আমার মনে হলো দারুণ ব্যাপার, তো কাজটা করতে যে দেখলাম করতেই পারছি না। তারপরে গ্লটের সঙ্গে কাজ করেছি, তখন জিজ্ঞেস করেছিলাম, উনি বললো তুমি কিভাবে কাজ করতে, আমি বললাম আমি এইভাবে করতাম, বললো ওটাই ঠিক, তুমি যেভাবে করতে সেটাই ঠিক, আমি কিভাবে করছি তোমায় দেখতে হবে না। তখন আমাকে আরেকজন খুব বড় পেইন্টার, তিনি বলেছিলেন আপনি তো পেন্টিং দেখতে ভালোবাসেন, আমরা খুব ভালোবাসি, বলে আপনি বড় বড় এক্সিবিশনে যাই, আমি লুভেরে অব্দি গেছি ফ্রান্সে, তো কি হয়, যিনি পেন্টার তিনি তো নেই, কিন্তু পেন্টিংটা দেওয়ালে টানানো রয়েছে, আপনি সেই পেন্টিং দেখে, একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং দেখে আপনি একটা ব্যাখ্যা তৈরি করছেন আপনার মতো, যে নিশ্চয়ই এই পেন্টিংটা এই কারণে হয়েছে, এই জন্য এঁকেছেন। আপনার সঙ্গে আরো 10 জন যারা আছে, 10 জনই কিন্তু আর এক রকম ভাবে ভাবছে, প্রত্যেকে তার মতো করে ভাবছে, কারণ ইউনিক ফরম্যাটে নেই ভাবনা। হ্যাঁ, এবং যিনি এঁকেছেন তিনি হয়তো সম্পূর্ণ অন্য কিছু ভেবেছেন, তিনি এগুলো ভাবেনি। কিন্তু আমি যখন কথা বললাম সেই পেন্টারের সাথে, উনি বললেন আপনি যেভাবে দেখেছেন সেটাই সঠিক, প্রত্যেকে যেভাবে দেখছে সেটাই সঠিক, আমি অন্যভাবে, এটাই মূল। আপনি কিভাবে দেখছেন, আপনার অভিনয়টা আপনি কিভাবে দেখছেন। আমি তো বিশ্বাস করতে পারি না, আমি এই খুব রিসেন্ট একটা নাটক অভিনয় করলাম, আমি বহুকাল পরে গ্রুপের দলীয় চাপে অভিনয় করলাম, আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ বলে একটা নাটক, সেটাও আমরা 3 বছর ধরে কষ্ট করে তৈরি করেছি, অনেক, তারও এক বিরাট ইতিহাস, সেই ইতিহাসে যাচ্ছি না। তো ওই ম্যাকবেথ যখন তৈরি করা হলো, তা আমাদের ডিরেক্টর বললেন যেটা মাত্র 12টা শো হবে, তা 9টা অব্দি হয়েছে, 3টে এখনো বাকি আছে, আর হবে কিনা জানি না, কি হবে জানি না, কিন্তু 9টা শো আমি 9 দিন 9 রকম ভাবে অভিনয় করেছিলাম, একই টেক্সট হয়নি, একই ভাবে অভিনয় করতে পারিনি, কারণ প্রতিটা দিনে আমার মুড নতুন,
প্রতিটা যে দর্শক তো আমার নতুন, ফলে সবটাই নতুন ভাবে হয়ে গেছে। ফলে এইখানে আমার অভিনয় প্রশ্ন আছে। কখনো একই জিনিস রিপিট হয় না, কপি করা যায় না। সেই দিন সেই মুহূর্তে কিভাবে আসছে তার উপর ডিপেন্ড করে। দাদা এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার আমি কথা কি শুনতে পাচ্ছি শোনা না যাচ্ছে? কেন, কি প্রবলেম হচ্ছে? শোনা যাচ্ছে না? আপনি কিছু আপনার কথা শুনতেই পাচ্ছি না একদম। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন, জোরে বলুন, শোনার চেষ্টা করছি আমি। আচ্ছা, আমি শোনা যাচ্ছে, শুনছেন কি দাদা? শোনা যায়? খুব হালকা শোনা যায়? বলুন বলুন। আচ্ছা, এখানে যে আপনি বললেন যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন নতুন নতুন অভিনয় আপনারা করছেন, প্রত্যেকদিন নতুন করে অভিনয় করছেন আপনারা। এখন এই জায়গাতে আমরা দেখি কি, একজন অভিনেতা যখন বারে বারে অভিনয় করে দেখা যায় সে টাইপড হয়ে যায়, তার মধ্যে এক ধরনের মেকানিজম তৈরি হয়, সেই ক্ষেত্রে বের হতে পারে না। এইখানে আপনার যে অভিনেতা অভিনেত্রী, আপনার যারা থিয়েটার শিল্পী, এরা প্রতিদিন নতুন নতুন কাজ করছে, এবং যেহেতু এরা অল্টারনেটিভ লিভিং থিয়েটার করে, তাদেরকে প্রতিদিন যা করলো সেইটা পরের দিন তার অল্টারনেটিভ বিকল্প একটা কিছু করতে হয়। এই যে নতুন কিছু করা, এই নতুন কিছু করার প্রক্রিয়াটা কি? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি থিয়েটার অফ ফিলিংস এর কথা বললেন, আপনি থিয়েটার অফ জার্নির কথা বললেন। আরেকটা বিষয় আমরা দেখি যে আপনার অগাস্টো বোয়ালের আপনার ফোরাম থিয়েটারের সাথে আমি আপনার আলাপ থিয়েটারের একটা যোগ দেখি। আবার আলাপ থিয়েটারের সাথে যদি আমি ভুল না করি, আমাদের রাজশাহী অঞ্চলে যে আলকাব আছে, আলকাবের একটা সংযোগ দেখা যায়, যদি আমি ভুল না করি। এই যে গম্ভীরাও আছে, এই যে থিয়েটারটা আপনার, এই যে থিয়েটারটা পৃথিবীর বিভিন্ন জায়গায় থিয়েটার, কিন্তু একটা ভাষায় সে মিলে যাচ্ছে। এই মিলে যাওয়ার কারণটা কি? একটা জায়গায় সব এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি তো যেহেতু প্লিজ আমি যে বললাম রিপিট করুন আরেকবার, প্রথমটা ভুলে গেছি। আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা ছিল, যেহেতু আপনার অল্টারনেটিভ লিভিং থিয়েটার, আপনার এভরিডে বলছেন যে আমরা আজকে যেটা করবো সেটা আগামীকালকে করবো না, অর্থাৎ আমাকে প্রতিদিন নতুন করে কিছু করতে হচ্ছে। কিন্তু আমাদের সংকট হয় কি, আমরা দেখা যায় অনেক টাইপড হয়ে যাই, একটা যে টাইপড হয়ে যায়, এখান থেকে আমরা কিভাবে, আপনার মুক্তির উপায়টা কি, আপনারা কিভাবে কাজ করেন এই জায়গাতে? এটা কি হয় যে আমাদের প্রথম থেকে একটা প্র্যাকটিস আছে, সবাইকে বলা আছে আমরা একবার যা করেছি দ্বিতীয়বার তা করবো না। এইটা আমাদের খুব স্ট্রিক্টলি ফলো করি। আমরা ধরুন নাটকই আজ পর্যন্ত যতগুলো করেছি, একটা নাটকের মতো আরেকটা নাটক হয় না। তার কন্টেন্ট, তার ভাবনা চিন্তা, তার অ্যাপ্রোচ একদম আলাদা হয়ে যায়। প্রতিবারই আমরা চেষ্টা করি নতুন কিছু কন্ট্রিবিউট করার জন্য। ফলে আমাদের সঙ্গে যারা কাজ করেন, আমাদের কমরেডরা, তারা খুব অভ্যস্ত এই ব্যাপারে, অন্যভাবে ভাবতে, অন্যভাবে কিছু করতে তারা খুব অভ্যস্ত একদম। ফলে তাদের বলতেও লাগে না কিভাবে যাবে। আর প্রতিদিন যেহেতু আমরা খানিকটা স্বাধীনতা আছে আমাদের অভিনয়ের মধ্যে, একটা ফ্রেম আছে, আপনি ফ্রেম থেকে বেরোতে পারবেন না, টাইট ফ্রেম আছে, কিন্তু এই ফ্রেমটার মধ্যে আপনি ভীষণ স্বাধীন, যা খুশি ইচ্ছা করুন চালিয়ে যান সেখানে। আমাদের যারা ট্র্যাডিশনাল অ্যাক্টর, আপনি যে বললেন আলকাপ, আমি সঙ্গে জুড়ে দিলাম গম্ভীরা, লেটো যে জুড়ে দিলাম, আমি এগুলোর সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে, যাই। প্রতিদিন এক একটা অদ্ভুত জিনিস তারা বেরিয়ে যায়, এবং সেটা তারা কিভাবে হ্যান্ডেল করেন। আমার সে এক গম্ভীরা গানে এক ভদ্রলোক ছিলেন মোটর বাবু বলে, আমি মোটর বাবুর সঙ্গে আমার আলাপ হয়নি, আমি বিমল বিশ্বাস অব্দি জানি। বিমলেরও গুরু ছিল মোটর বাবু। একদিন মোটর বাবু এরকম অভিনয় করতে করতে তিনি বলে ফেলেছেন যে এই সেদিনকে দেখলাম নদীর পাড়ে একটা বাঘ, এই একটা গরু একটা সিংহকে খেয়ে ফেলছে। আচ্ছা, যে পার্টনার সে খপ করে ধরেছে, বুঝেছে ভুল হয়েছে। বললাম মোটর বাবু আপনি কি বললেন? হ্যাঁ, একটা গরুতে একটা সিংহকে খেয়ে ফেললো। মোটর বাবু তো বুঝলেন মহা ভুল করে ফেলেছি। তারপরে বললেন ব্যাপারটা কি হয়েছে জানো তো, এই একদিন নদীর ধারে বেড়াতে বেড়াতে যাচ্ছিলাম, তা হঠাৎ দেখি ওই দুর্গা প্রতিমা বিসর্জন দিয়েছে, তারপরে সে পানি লেগে লেগে ওই মাটি ফাটি হয়ে গেছে, তো ওই সিংহটার খড় বেরিয়ে গেছে, তো গরুটা যে খড়টা খেয়েছে, তাহলে গরু তো সিংহ খেলো না। মানে সেই মুহূর্তে ইম্প্রোভাইজ করলেন ব্যাপারটাকে। এরকম আমাদের জীবনেও হয়, যারা অভিনয় করেন তারা জানেন, অভিনয় করতে করতে একটা ভুল হয়ে গেছে, স্কিপ করে চলে গেছেন একটা ডায়ালগ, এক পাতা স্কিপ করে চলে গেছেন, 2-3 পাতা এগিয়ে গেছেন, আর ভেতরে ভেতরে ভাবছেন কি করে ম্যানেজ করবো, কি করব,
ফুলফুল করে ঘামছেন, দর্শক কিছু বুঝতে পারছে না, কিন্তু হয় আপনি কিংবা আপনার কো অ্যাক্টররা কি করে ম্যানেজ করে জায়গাটাকে আবার ওইখানে এনে দিল, আবার গড়গড়িয়ে চলতে আরম্ভ করলো নাটক, দর্শকরা কিছুই বুঝতে পারলো না। তার মানে ইম্প্রোভাইজেশন পাওয়ারটা আমাদের কিন্তু অধিগত একেবারে, আমরা ইম্প্রোভাইজ করি কনস্ট্যান্ট, আমরা মানে সব সময় এক একটা লোকের সঙ্গে এক এক রকম মুখোশ নিয়ে কথা বলি। বাড়িতে কথা বলছিলেন, খুব ঝগড়া হচ্ছিল, বাইরে কোনো ভদ্রলোক আসলেন, আপনি একটা মুখোশ চাপিয়ে ভদ্রলোকের সামনে দাঁড়ালেন, আসুন আসুন ভেতরে আসুন, যেন ঘরে কিছুই হয়নি, কোনো ঝগড়া হয়নি। আপনার মতো বড় অভিনেতা কে আছে দাদা ভাই? আপনি বর্ণ অভিনেতা, আপনাকে নাট্য অভিনয় সাহিত্য পড়ে কি অভিনয় শিখতে হবে না? তো অভিনয় একটা নিজস্ব ব্যাপার, ভেতরের ব্যাপার। আমার যেটা মনে হয় এইটাই বোধহয় খুব ইম্পর্টেন্ট কথা এখন এসে মনে হয়, যে একটা সময় আমরা অতীত হয়ে গেছে, মানে এই যে কথা বলছি ও অতীত হয়ে গেল, শেষ হয়ে গেল, একটা অতীত হয়ে গেছে। আর এইটা এখন একটা মুহূর্ত যখন আমি বলছি আবার, এই অতীত মানে আমার একটা বিশাল অভিজ্ঞতা, বিরাট ভান্ডার, একটা জ্ঞান আমার একটা, সেই জ্ঞানটা এবং আজকের এই যে আপনার সঙ্গে কথা বলছি, এই যে বাস্তব অবস্থাটা, এই দুটোর সংঘর্ষ হচ্ছে, এই দুটো সংঘর্ষ থেকে যেটা বেরিয়ে আসছে সেটাই আমার এখনকার অভিনয়, এখনকার বলার জায়গাটা, এটাই বোধহয় মেন। এবং সেই জন্য একটা অভিনেতাকে কনস্ট্যান্টলি ওই নিজের সঙ্গে নিজের একটা কন্ট্রাক্ট রাখতে হয়, একটা চ্যালেঞ্জ রাখতে হয়, যে আই ওন্ট রিপিট, আমি রিপিট করব না, আমি নতুন ভাবে ভাববো, নতুন ভাবে বলবো, নতুন কিছু একটা হবে। এই চ্যালেঞ্জটা যদি না থাকে তাহলে সৃষ্টি হবে না। আপনি যদি রিপিটই করতে থাকেন তাহলে সৃষ্টি করো না। ক্রিয়েশন তখনই হবে যখন আপনি চ্যালেঞ্জ হলেন, আপনি আর একটা গতিপথ খুঁজছেন, তখনই ক্রিয়েশন হবে, তাই তো? তো সেই চ্যালেঞ্জ যদি নিজেকে না দিতে পারা যায় তাহলে হবে না। এখানে আমার প্রশ্ন আছে দাদা, এখানে একটা প্রশ্ন আমার, ওই যে বললেন নতুন কিছু দেওয়া, নতুন কিছু করা, একজন অভিনেতাকে নতুন কিছু করতে হবে, না রেপুটেশন হবে না। সেই ক্ষেত্রে ইদানিং কালে আমরা দেখি বাংলা নাটকে দর্শক অনেক কমে গেছে, এবং এই কমে যাওয়ার পেছনে কি একটা কারণ যে আমরা নতুন কিছু, নতুন উপাদান যোগ করতে পারছি না? এটা কি একটা কারণ যে আমরা নতুন কিছু, নতুন কোনো উপাদান যোগ করতে পারছি না? আমি এই ব্যাপারে খুব টাচি ব্যাপার, এভাবে কথা বলাটাই খুব মুশকিল, তবু আমি যেভাবে বুঝি আমি বলতে পারি। নাটক যদি মানুষের কথা না বলে, মানুষের সংগ্রামের কথা না বলে, তার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা প্রেমের কথা না বলে, তাহলে সেই নাটক মানুষ কখনো অ্যাকসেপ্ট করে না। সেই নাটক তখন খাওয়াতে গেলে আমরা তখন ওই 5টা টেলিভিশনের আর্টিস্ট, 2টো সিনেমার আর্টিস্ট, কটা সেলিব্রিটি এনে ভরে তাকে আমার একটা প্যাকেজ বানিয়ে খাওয়াতে হয়, কিন্তু সেই প্যাকেজ তো সবার দেওয়ার ক্ষমতা নেই। ফলে 2-4টে দল চালাতে পারে, বাকি দলগুলো চালাতে পারে না বলে তারা এগোতে পারে না। আর যেহেতু তারা ভেদ বুদ্ধিটা অনেক কম, ভাবেননি কখনো, চিন্তা করেননি কখনো, ফলে তারা যেটা করেন রিপিটিশন, তার রিপিটিশন, তার রিপিটিশন, তার রিপিটিশন, এটাই চলে যায়, ভেদ শক্তিটা হয় না। আমার খুব মানে মজা, মানে ভাবতে অবাক লাগে, আপনাদের দেশে, বাংলা, আমার দেশে, আমি কেন আপনাদের বলতে, আমার দেশটা, আমি তো জন্মেছি ওখানে, তো আমার দেশে বাংলাদেশে এত বড় একটা মানুষ আসলো, একটা প্রতিভা আসলো, সেলিম আলদিন। আমার দেশে একটা এসেছিল বাদল সরকার, আপনাদের সেলিম আলদিন আসলেন, এই যে একটা বড় প্রতিভা আসলো, এবং তিনি যে কথা বলে গেলেন, তাই যে একটা গ্রাম থিয়েটার তৈরি হলো, একটা আন্দোলন তৈরি হলো, এবং সেই আন্দোলন যে তারা একটা মানে নতুন ভাষায় কথা বলার চেষ্টা করেছিলেন, নতুন ভাবে নাটক লিখতে আরম্ভ করলেন। কিন্তু 1000 বছরের স্লোগান যেটা দেন, 1000 বছরে আমাদের মঞ্চ কোথায়? মঞ্চ তো নেই। কিন্তু আপনারা 1000 বছরও বলেন, আবার মঞ্চও করেন, মঞ্চটাকে গ্লোরিফাই করেন, মঞ্চ কুসুম, মঞ্চ সেনা, মঞ্চ অমুক, মঞ্চ তমুক, অমঞ্চের কিছু নেই। তাহলে ট্র্যাডিশনে তো মঞ্চ নেই, আমার আমার ট্র্যাডিশন তো অমঞ্চের ট্র্যাডিশন। তাহলে এই ভেদবুদ্ধি না থাকার ফলে আমার মনে হলো সেলিমের যে সম্মান পাওয়া ছিল, সেই সম্মান ওই মেডেল দিয়ে, 2টো ফটো দিয়ে, অমুক দিয়ে না, ভেতরে শ্রদ্ধা দিয়ে যে সম্মানটা দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে এটাকে প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসটা কিন্তু হচ্ছে না। আমার দেশেও হলো না, বাদল সরকার কোনো সম্মান পেলেন না আমাদের দেশে, ইভেন আমিও পাই না, আমাকেও সেই সম্মান দেওয়া হয় না। আমাকে সম্মান দেন বাংলার বাইরে কিছু লোকজন, এখানকার মেন স্ট্রিম কখনো সম্মান দেয় না, পাত্তাও দেয় না তারা, কিন্তু তাতে যায় আসে না, আমরা সম্মানের জন্য বসে নেই, আমরা আমাদের কাজই করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি বলে আপনি দেখেছেন, আপনার সঙ্গে কথা বলছি। আর একটা কথা আপনি বলেছিলেন, এটা মনে পড়লো, অগাস্ট বোয়ালের কথা। দেখুন, একটা খুব সহজ কথা বলি, একটা বাড়িতে আগুন লেগেছে, ব্রাজিলে আগুনটা লেগেছে, লোকজন কি করবে? আশপাশে সবাই ছুটে আসবে, জল টল দিয়ে নেভানোর চেষ্টা করবে, তো
এখানে যদি তার বাড়িতে গ্রামে আগুন লাগে, আমরা ওই একই চেষ্টা করবো। ফলে গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। বিপদ যখন আসে, সেই বিপদকে কাউন্টার করতে গিয়ে যারা একটু অন্যভাবে ভাবেন, আপনি দেখবেন শুধু অগাস্ট বোয়াল না, এরকম আরো মানুষ আছেন যেখানে সবাই একরকম ভাবে ভাবেন। অগাস্ট বোয়াল আমার সঙ্গে মিট করেননি কখনো, উনি আমাকে জানতেন, চিনতেন, আমাকে নাম শুনেছিলেন, আমিও তার নাম শুনেছি বহু, কিন্তু কখনো মিট করতে পারিনি আমরা। একটা কনফারেন্স হয়েছিল তার মারা যাবার পরে, ওটা হয় বোধহয় প্রতি বছরই হয়, বোধহয় বছর 7-8 আগে মনে হচ্ছে আমার। শিকাগোতে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে আমাদের এখানে দিল্লি থেকে একটি ছেলে গিয়েছিল, বিনীল বিশ্বাস বলে, সে এখন টিচার, মানে স্কলার থিয়েটারের একজন। বিনীল একটা পেপার পড়েছিল অন আস, প্রবৃদ্ধ থিয়েটার নিয়ে একটা পেপার পড়েছিল, এবং সেটা ওখানে উচ্চ প্রশংসিত হয়েছিল। তারা বলেছিলেন যে আমরা তো এটাই চাইছি, বলের সঙ্গে কাজ করেননি, বলকে চেনেন না, জানেন না, অথচ তার কাজের কোয়ালিটি হচ্ছে বলের মতো, তিনি একটা রাস্তা খুঁজছেন। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, সেটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? এই যে দেশে দেশে বিভিন্ন জায়গায় মুক্তি সংগ্রাম হয়েছে, শুধু একই প্যাটার্ন তার। বলুন। আমার আর একটা প্রশ্ন আছে দাদা, আর একটা প্রশ্ন, আপনি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, আপনি থিয়েটারকে আন্দোলন হিসেবে ভাবেন এবং বিশ্বাস করেন, এবং এখানে আপনি গণমুক্তি, মানুষের অংশগ্রহণ, গণমানুষের অংশগ্রহণে বিশ্বাসী। এই কারণে আপনি নাটক থিয়েটারে দর্শনের বিনিময়ে নাট্য প্রদর্শনীর বিপক্ষে আপনার অবস্থান। প্রশ্ন হচ্ছে, আমি আপনার এই জায়গাটা খুব অনার করছি, আপনার স্পিরিটের জায়গাতে। প্রশ্ন হচ্ছে, যেখানে আপনি দর্শনের বিনিময়ে নাটকের বিপক্ষে, সেইখানে একটা দল এবং ওই দলের সার্বক্ষণিক অভিনেতা যারা, এরা কিভাবে চলবে বা তার প্রসেসটা কি, কিভাবে চলতে পারে এরা? দর্শনের বিনিময়ে নাটক না করে কিভাবে চলবে এরা? দর্শনের বিনিময়ে নাটক না করে তারা কিভাবে চলবে? ওয়েটা কি, ওয়ে আউটটা কি? এটাও আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে গোটা ব্যাপারটা। আমি ধরুন, আমার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি ছিল, আমি চাকরিটা ছেড়ে দিয়ে সম্পূর্ণ সময় থিয়েটার করতে আরম্ভ করলাম। কেন? আমার মনে হলো যে থিয়েটারটা করতে চাইছি, এই থিয়েটার 100% সময় দাবি করে, নইলে থিয়েটারটা হবে না। ফলে থিয়েটারের স্বার্থে আমি চাকরিটা ছেড়ে দিলাম, থিয়েটার করতে আরম্ভ করলাম। এবং তখন আমি জেনেও গেলাম, বুঝেও নিলাম, পরিবারের সঙ্গে আলোচনাও করলাম আমরা, এই থিয়েটার করা মানে আমাদের কিন্তু আধপেটা খেয়ে থাকতে হবে, মাঝে মাঝে না খেয়ে থাকতে হবে, আমাদের গাড়ি টাড়ি হবে না, কিন্তু বাড়ি তখনও ছিল না, এখন একটা বাড়ি হয়েছে, বাড়ি টাড়িও হয়তো নাও হতে পারে, ছেলেটাকে যেভাবে মানুষ করবো ভেবেছি তার নাও হতে পারে। এই সমস্ত চ্যালেঞ্জ কিন্তু আমাদের নিতে হবে, তারপরে এগোতে হবে। তা আমার পরিবার, সত্যি আমি কৃতজ্ঞ মা পরিবারের কাছে, তারা প্রত্যেকেই এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলেন যে আমরা লড়বো, ঠিক আছে, আমরা ওপার বাংলা থেকে এসেছি, লড়তে লড়তেই এতটা এসে চলেছি, আবার লড়াই হবে, কিন্তু তুমি যা ভাবছো তো চলো এগিয়ে চলো। সেই যে লড়াইটা আমরা শুরু করেছিলাম, সেখান থেকে আমরা বা যারা আমার সাথে কাজ করতে আসে, তাদের প্রত্যেককে আমরা এই কথাটাই বলি যে ধরে নাও তুমি এখান থেকে কিছুই পাবে না, আমরা দিতে পারবো না কিছু। আর আমাদের থিয়েটার আর্ন করে না, একে তো আমরা ওই ধরনের ব্যাপারে বিরোধী, দ্বিতীয়ত যেটুকু পয়সা পাই ফেস্টিভ্যাল গুলোতে গেলে, ফেস্টিভ্যাল কমিটি একটা পয়সা দেয় আমাদের, সরকারি ফেস্টিভ্যাল হলে একটু বড় পয়সা পাই, আর বেসরকারি অন্যান্য ফেস্টিভ্যাল হলে একটু কম পয়সা, কিন্তু পয়সা হয়। তা আমরা বেসরকারি ফেস্টিভ্যালতে চান্সই পাই না, ডাকেই না আমাদের। একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে সেখানে, সেখানে আমার গোষ্ঠীভুক্ত না হলে তুমি আমন্ত্রিত হবে না। তারপরে আমি তো কারোর গোষ্ঠীভুক্ত না, আমাদের এখানে যারা বাম রাজনীতি করে তার গোষ্ঠীভুক্ত না, যারা ডান রাজনীতি করে তারও না, যারা পদ্ম রাজনীতি করে তারও না। আমার জন্য আরো মুশকিল হয়ে যায়। ফলে আমাকে যেটুকু যেতে আমার এলএম এর জোরে যেতে হয়, এলএম এর জোরে যারা যারা ডাকেন সেইখানে যা স্বল্প পয়সা পাওয়া যায় তাতে আমরা চলি। আর একটা মাঝখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা স্যালারি গ্রান্ট বলে আমাদের দেশে একটা পদার্থ আছে, সেই পদার্থটা আমরা পেতে আরম্ভ করেছি বছর 3 যাবত। সেইটার ফলে আমাদের কাছে একটু টাকা পয়সা আসে, খুব বিরাট পয়সা না, কিন্তু একটু পয়সা আসে, যে পয়সাটা আমরা ছেলে মেয়েদের একটুখানি সবাইকে দিয়ে দিয়ে দলটাকে চালিয়ে বাঁচিয়ে কোন রকম একটা জীবন ধারণ করতে পারি। ইট রোলস, গড়িয়ে গড়িয়ে চলে, কিন্তু করতে পারি। অতএব আজকে যে পরিস্থিতি হলো, যাদের এই গ্র্যান্ড ফ্যান্ড নেই তারা কি করবে? তারা তো না খেয়ে মরবে একদম। ফলে আমার সাজেশন, ওইভাবে যেভাবে থিয়েটারটা হচ্ছিল ওইভাবে আর থিয়েটারটা হবে না। প্রত্যেককে নতুন স্ট্র্যাটেজি ভাবতে হবে। প্রত্যেকটা মারাত্মক অবস্থার বিপর্যয়ের পরে এক একটা করে নতুন রাস্তা আসে, নতুন বিপদ আসে, তার থেকে বেরোনোর নতুন রাস্তা তৈরি হয়। এখানেও রাস্তা তৈরি করতে হবে, ভাবতে হবে কিভাবে ওয়ে আউট হবে। এখন আমাকে কোথাও একটা কাজ করতে হবে, করে পয়সা আর্ন করতে হবে, বাকি সময়টা থিয়েটারে দিতে হবে,
ম্যাক্সিমাম এইভাবে কাজ করতে হবে। আর নইলে লোকশিল্পীদের মতো, যেরকম ভাবে লোকশিল্পীরা দুয়ারে দুয়ারে ঘোরেন, কাজ করেন, যেটুকু পয়সা হয় মাদুকরি করে সেই পয়সাতে খেয়ে তারা বাঁচেন, তাতে আনন্দে বাঁচেন। যে বাউলটা গাছতলায় বসে গান গেয়ে ওই যা পয়সা পায় তাই দিয়ে যখন দুটো ভাত খায়, রাত্রেবেলা রান্না করে কেউ করেই আবার গান করতে আরম্ভ করে, তার মনে কিন্তু কোনো কষ্ট নেই। ফলে সেই ফিলিংস থেকে যদি করেন, যদি মনে করেন যে থিয়েটার হচ্ছে আমার একটা জীবন চারণ, আমাকে যেমন সকালে উঠে প্রাতিকৃত্য করতে হয়, স্নান করতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, তেমনি আমাকে থিয়েটার করতে হয়। আমার দৈনিক রিচুয়ালের একটা হচ্ছে থিয়েটার। যখন সেইভাবে করবেন তখন দেখবেন ওটা আলাদা বার্ডেন হবে না, থিয়েটার ঠিক তার মতো করে চলবে। দাদা Yes. আমরা মন্ত্রমুগ্ধের মতো 1 ঘন্টা আমাদের চলে গেছে কোন দিকে আমরা বুঝতেও পারি নাই। আমার বিশ্বাস আপনাকে নিয়ে আমাদের আরো কয়েকবার বসতে হবে। সর্বশেষ যে কথাটা আপনি বলেছেন, আমি খুব ছোট মানুষ, আমিও এই কথাটাই বলি, থিয়েটার হলো জীবনাচার। আমি পালন করতে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি থিয়েটার হলো জীবনাচার। এবং আপনার এই কথার সাথে আমি পুরোই একমত। আমি সাহস পেলাম আপনার এই কথায়। সর্বশেষ একটা প্রশ্ন আছে দাদা আপনার কাছে, সেটা হচ্ছে আপনি কি রবীন্দ্রনাথ দ্বারা কোনোভাবে প্রভাবিত? রবীন্দ্রনাথ আর আপনার রবীন্দ্রনাথ দ্বারা কি আপনি প্রভাবিত আপনার থিয়েটার জীবন? ভয়ঙ্কর ভাবে অসম্ভব প্রভাবিত। কেন? রবীন্দ্রনাথ জীবন রে বাবা, জীবনের বাইরে তো রবীন্দ্রনাথ হতে পারে না। যেখানে যেখানে সংকট, আনন্দ, খুশি, দুঃখ সবই তো রবীন্দ্রনাথ। রবীন্দ্রময় আমরা একেবারে, বাঙালির একটা আছেই একটা ওই ধরনের। আর তার মধ্যে আমরা আরো বেশি হয়ে গেছি। ধরুন আমি যখন রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো পড়ি নাটক নিয়ে, তখন আমি দেখি তিনি কি কষ্ট পেয়েছিলেন এই বিলিতি থিয়েটার দেখে। তিনি প্রকাশ্যে বিলিতি থিয়েটারের বিরুদ্ধে কথা বলেছেন যে কেনই থিয়েটার করছি আমরা, এই থিয়েটার আমাদের কোনো ইয়ে সাধন করে না, মনোজগতের কোনো চিত্ত তুষ্টি নিবারণ করে না, আমরা এই থিয়েটারে কেন, আমাদের লোকজ থিয়েটার নেই কেন। তিনি সেই লোকজ থিয়েটারে জোর দিয়েছিলেন বেশি। তিনি চেয়েছিলেন যে আমাদের যাত্রাটাকে আমরা ভালো করে বুঝি। আহারে, যদি বাংলার থিয়েটার বাংলার যাত্রা থেকে তৈরি হতো, না জানি আমরা কোথায় থাকতাম, কোন ঐশ্বর্যে থাকতাম। সে রবীন্দ্রনাথই বলে গেছেন। এখন যখন আমায় কেউ বলে না তুমি বেশি বেশি বুঝে গেছো, মঞ্চ থিয়েটার মঞ্চের কথা বলছো, আমি বলছি না, মানে উনি তো রবীন্দ্রনাথ বলেছে সেটা বলছি, তখন আর কথা থাকে না। ও রবীন্দ্রনাথ বলছেন হ্যাঁ, এবং তিনি চেষ্টাও করেছিলেন, তার নাটকেও তিনি চেষ্টা করেছেন, আশ্রমেও তিনি এরকম ধরনের অভিনয় করার চেষ্টা করেছেন। ফলে রবীন্দ্রময় তো বটেই আমরা, রবীন্দ্রনাথকে অস্বীকার করে হবে না। যেরকম সেলিমকে অস্বীকার করে কাজ করা যাবে না বাংলাদেশে, রবীন্দ্রনাথকে অস্বীকার হবে না। সর্বশেষ প্রশ্ন, একটা প্রশ্ন করতে, সর্বশেষ প্রশ্ন নাকি এবারে? জি, সর্বশেষ প্রশ্ন, একদম সর্বশেষ। বিশ্ব নাটকে বাংলা নাটকের অবস্থান কোথায় এখন এবং কোথায় থাকবে? এই মুহূর্তে কোথায় আছে, ভবিষ্যৎ প্রশ্ন করছেন? এই তো বেফাঁস প্রশ্ন করা, হিট বিলো দা বেল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে বেল্টের নিচে মারতে চাইছেন। শুনুন, একটা মজা করে ফান বলছি। আমাদের এখানে দুটো ফুটবলের দল আছে, আপনারা জানেন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান। প্রায় সব বাঙালি, এখানকার বাঙালি, তারা হয় ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান, এরকম জায়গায় চলে যায়। আর কিছু আছে মোহামেডান, তার মোহামেডান তার পারে না বলে ওটা থেকে সব গেছে। এখন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে আমাদের এত একটা ব্যাপার না, যখন দুই দলের লড়াই হয় আমাদের যাবতীয় পয়সা আমরা খরচ করে ফেলি ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনতে যাই, যে জিতবে সেটা সে কিনবে আর কি। কিন্তু এটা তো স্থানীয় ক্লাব একটা। যদি ভারতবর্ষকে ধরেন, ইন্ডিয়া ধরেন, তাহলে খেলার নিরিখে, ফুটবল খেলার নিরিখে ইন্ডিয়া কত 132তম কততম জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমি গর্বিত আমার ইস্ট বেঙ্গল, আমার মোহনবাগান নিয়ে। আমাদের থিয়েটারের দশাও তাই, আমরাই খুব গর্ব করি আমাদের অমুক, আমাদের তমুক, আমরা এই, আমরা তাই। ওই ক্ষমতা লিগে আমরা 172 নম্বরে ওইখানেই পড়ে থাকবো। যদি কিন্তু আমাদের মধ্যে সম্ভাবনা আছে, আমি বাংলাদেশের অন্তত একজনের নাম আমাকে এক্ষুনি বলতে হবে, না বললে অন্যায় করে ফেলবো আমি, সেটা তো জামিল। আমরা জামিলকে এক্সপ্লোর করতে পারিনি। জামিলের দুটো কাজ আমি অন্তত দেখেছি। আমি সেই কমলা দিঘির কি যেন নামটা এক্ষুনি মনে পড়ছে না আমার, কমলা রানীর দিঘি, কমলা রানীর সাগর দিঘি একটা, আর একটা হচ্ছে বিষাদ সিন্ধু। হ্যাঁ, অনেক বছর আগে স্মৃতিতে আছে। কি অসাধারণ কাজ দেখেছিলাম আমি। বিষাদ সিন্ধু ছিল 90 এর দিকে। সেলিম আলদিন আছে, জামিল আছে, সেখানে হবে না? হয় নাকি কখন? নিশ্চয়ই হবে। একটা অন্য, যখন জামিল বেঁচেও যখন আছে, ফলে একটা কিছু ঘটনা ঘটেই ছাড়বে, আমি একদম অবশ্যই।
আমার পুরো আস্থা আপনাদের উপরে। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করে দেওয়ার জন্য। আমি মনে করি আমাদের ডায়ালগ আরো হওয়া উচিত, এবং আমরা আপনাকে বারে বারেই আনবো। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের প্রেরণা, আপনাকে আমরা বারে বারেই আনবো, বারে বারেই ডাকবো। আমরা জানি আপনি ডাকলেই আপনাকে পাওয়া যায়। আপনি থিয়েটার যেখানে সেখানে আপনি আছেন, আমরা জানি সেটা, এবং সেই বিশ্বাসটুকু আপনার উপরে আমাদের আছে। যেখানে থিয়েটার সেখানে প্রবীর গ্রহ। ভালো থাকবেন দাদা, নমস্কার।